এখন আপনাদের মানে বার্নিং যে কোয়েশ্চেনটা সবার মনের মধ্যে জাগতেছে, আমার মনে হয় যে ইরান হামলা করবে এটা অনেকে বুঝতে মানে শিওর হতে পারতেছিল না, যেটা খুব স্বাভাবিক যে ইরান হামলা করবে এটা 100% শিওর মনে হয় না কেউই হতে পারতেছিল, যতক্ষণ না ইরান অ্যাকচুয়ালি বিভিন্ন সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে বিষয়টা জানাইছে যে হ্যাঁ আমরা এখন সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছি, যেভাবেই তারা জানাইছে তার আগ পর্যন্ত মনে হয় না কেউ এটা শিওর হতে পারতেছিল। বাইডেন যখন তার ভ্যাকেশন ক্যান্সেল করে তাড়াতাড়ি ফিরছে, বাইডেনও মনে হয় না যে তাদের নিজেদের ইন্টেলিজেন্স দিয়ে জানতে পারছে যে ইরান হামলার ডিসিশন নিছে। ইরান অ্যালাউ করছে বলে বাইডেন জানতে পারছে, এছাড়া পসিবল হয়তো না। এই জিনিসগুলো অনেকেই আর কি আমাদের অনেককে সারপ্রাইজ করছে, এটা একটা জিনিস। এবং সেকেন্ড একটা জিনিস হচ্ছে যে হোয়াট নেক্সট। এখনো 24 ঘন্টা হয়ে সারে নাই ইরান এর পাল্টা হামলা। খেয়াল করতে হবে আমাদের ওয়ার্ডিংটা কি, ইরান অ্যাটাক অন ইসরায়েল নাকি ইরান রিটালিয়েশন অন ইসরায়েল, ইরানের হামলা ইসরায়েলের উপর নাকি ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের উপর। আমরা যদি পশ্চিমা মিডিয়াগুলোর ওই কথাগুলো ওভাবেই বলতে থাকি, অথবা আমাদের নিজেদের সোর্সে পড়লাম কিন্তু আমাদের ভাষাগত যোগ্যতা কম বলে আমি প্রতিশোধমূলক হামলা না বলে ইরানের হামলা বললাম, তাহলে কিন্তু আমি তাদের পারপাসই সার্ভ করে ফেলতেছি। এখানে ভাষার খেলা আছে। আমরা তো সরাসরি যুদ্ধের ময়দানে যাচ্ছি না, আমরা ইরানকে ফাইন্যান্সিয়ালিও হেল্প করতেছি না, আমরা কতটুকু সাপোর্ট করতেছি। কেউ কেউ যদি আমি জেতা পার্টির পক্ষে এই আবেগ থেকে সাপোর্ট করে তাহলে তো কোনো লাভ নাই। আমরা নৈতিক জায়গা থেকে যদি সাপোর্ট করি, আমাদের যতটুকু লিমিটেশন আছে তার মধ্যে থেকে আমরা আমাদের ভাষাগত যোগ্যতা দিয়ে সর্বোচ্চ যুদ্ধ করতে পারি, এবং তখন মনে হয় আমরা নিজেদেরকে পার্ট অফ দ্য রেজিস্ট্যান্স ফোর্স ভাবতে পারি যে আমার সাধ্যের সীমার মধ্যে আমি সর্বোচ্চ করছি। কেননা আমাদের ইমামগণ কোনো কোনো সময় তারা যুদ্ধ করছেন দোয়া শিক্ষা দেওয়ার মাধ্যমে, যে দোয়া আজকে পর্যন্ত মানব জাতির ভিতরে বিদ্যমান আছে। অতএব আমরা আমাদের জায়গা থেকে ভাষার ব্যাপারে অতি সতর্ক থাকতে চাই। ইরানের প্রতিশোধমূলক হামলা এই কথাটা বলতে হবে, লিখতে হবে। তো এখন কি হবে, ইসরায়েল এখন কি করতে পারে? এখানে আমরা এতদিন যে নফসের জিহাদে আলাপ করছি ওই পার্সপেক্টিভ থেকে একটু বলি। সেটা হচ্ছে যে কোনো দুইজন মানুষ তারা যাই করে, সম্পত্তির মারামারি করে অথবা সরাসরি কুস্তি খেলে অথবা যাই করে না কেন, যার মাথা ঠান্ডা বেশি সময় থাকবে সে জিতবে। ইনফ্যাক্ট মাথা ঠান্ডা রাখাটাই একটা বিজয়। অবশ্যই মুমিনদের মাথা ঠান্ডা থাকবে কাফিরদের তুলনায়। এই জালেম, এই কাফের, এই শয়তানরা তারা অনেক পরিকল্পনা করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষক আছে তাদের, ইরান গবেষক আছে তাদের আলাদা, মিডল ইস্ট অ্যানালিস্ট আছে তাদের, থিঙ্ক ট্যাঙ্ক আছে, অনেক কিছু। দে হ্যাভ আ ভেরি বিগ সেট আপ ইন দিস রিগার্ড। কিন্তু আমাদের বুঝতে হবে যে ঠান্ডা মাথায় কে খেলতে পারে, কে অনেক বেশি ঠান্ডা রাখতে পারে। ওই যে খোমেনির মতো, যার কথা আমরা একটু আগে ক্লাসে বলতেছিলাম, যে খুররম শাহর মুক্ত হয়েছে তো কি হয়েছে, আমি তো নামাজে দাঁড়াইছি, ওগুলা বাদ। আবার যখন সে যুদ্ধ পরিচালনা করতেছে তখন ওইটা সে এত ফোকাসড ভাবে করতেছে যে ওইখানে বেস্ট চালগুলো সে দিতে পারবে। দিবে কিনা সেটা অন্য বিষয়, বা অনেক দিক থেকে তার লিমিটেশন থাকতে পারে, বাট সে হলো বেস্ট কন্ডিশনে আছে বেস্ট মুভটা ডিসাইড করার। এখন ইরান যেই এক্সেসিভ রেজিস্ট্যান্স পরিচালনা করতেছে, যেই প্রতিরোধ যে ফ্রন্ট ইরান পরিচালনা করতেছে, তো এই ফ্রন্টে কারা আছে এবং পরিচালকের জায়গায় কারা, তাদের ব্রেইনের স্টেবিলিটি কীরকম, তারা কত উত্তেজনাকর মুহূর্তেও একদম ঠান্ডা মাথায় দাবা খেলার মতো 50 ধাপ পরের চাল চিন্তা করে এখন চাল দিতে পারে। আমরা সেই ব্যক্তিদের করা কাজ দেখতেছি চোখের সামনে, এবং একটা ইতিহাস সৃষ্টি হয়েছে আজকে, পৃথিবীর ইতিহাসের একটা ইতিহাস আজকে সৃষ্টি হয়েছে। 24 ঘন্টা হয়নি এখনো, পৃথিবীর ইতিহাসের মধ্যে এরকম একটা ইতিহাস। এইরকম কোঅর্ডিনেটেড অ্যাটাক শুধু ইরান একা হামলা করে নাই, লেবানন থেকে, ইরাক থেকে, ইয়েমেন থেকে একযোগে যে হামলাগুলো আসছে,
এটা আনপ্রেসিডেন্টেড, এটা আগে কখনো এইভাবে হয় নাই। কিরকম ঠান্ডা মাথার মানুষ এই প্ল্যানটা করছে, কারা করছে, এবং 4-5টা প্ল্যান রাহবারের সামনে উপস্থাপন করা হয়েছে। তারপর রাহবার একটা ডিসিশন দিয়েছেন এবং তারপর সেই ডিসিশন অনুযায়ী এটা আগানো হয়েছে। ইরানের ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে অনেকের কম বেশি ধারণা আছে, কেউ কেউ হয়তো জানেন না ইরান কিভাবে অপারেট করে, কারণ ইরান পৃথিবীর মধ্যে একটা অদ্ভুত রাষ্ট্র, যারা অন্যান্য রাষ্ট্রের সিস্টেমে হুবহু চলে না, আমাদের মতো তো চলেই না কোনোভাবে। তো ইরানে কিন্তু প্রেসিডেন্ট কোনো যুদ্ধ ঘোষণা করতে পারে না, যে কোনো ধরনের যুদ্ধ এগুলো রাহবার, মানে ফাইনাল সে হচ্ছে রাহবারের। তো প্রেসিডেন্ট এসে রাহবারকে বলতে পারে যে দেশের এই অবস্থা, আমরা একটা যুদ্ধ ঘোষণা করতে চাই বা পাল্টা হামলা করতে চাই, এই আমাদের অপশন। রাহবার যদি অ্যাপ্রুভ করেন তাহলে সেইটা যাবে, আদারওয়াইজ যাবে না। এটা হচ্ছে সংক্ষেপে বিষয়টা এরকম। যদি এর মধ্যে বিভিন্ন এই বডি ওই বডি আছে, মিটিং সিটিং আছে, ওগুলো আমি বাদ রাখলাম। মূল বিষয় হচ্ছে ফাইনালি রাহবারের মতামত এখানে জরুরি। তো আমরা একটা জিনিস জানতে পারছিলাম যে ইরান অপশন দিছিল ইসরায়েলকে যে তুমি সিজ ফায়ার ঘোষণা করো, যুদ্ধবিরতি ঘোষণা করো গাজায়, এবং আমরা পাল্টা হামলা করব না। কারণ গাজায় যুদ্ধবিরতি এটা ইরানের জন্য এবং মুসলিম উম্মার জন্য একটা বড় অর্জন হবে। ইসরায়েল এই জিনিসটা করে নাই। ইসরায়েল যে এই গেমটা খেলতেছিল এটাকে ইয়েতে মানে যুদ্ধের বিভিন্ন ভাষা আছে বা আপনার আর্ট অফ ওয়ার পড়তে পারেন, এইখানে বলে, এটাকে বলে ফোর্সিং দ্য হ্যান্ড। শত্রুপক্ষের হাত যেন ধরে এনে আমি একটা জায়গায় লাগাই দিলাম যে তুমি এইটা করো, ওই কাজটা করো, বাধ্য করা তাকে কোনো কাজে, ফোর্সিং দ্য হ্যান্ড। ইসরায়েল এই গেমটা খেলতেছিল দুই জায়গা থেকে, আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে এক, ইরানকে ফোর্স করা, একটা অ্যাকশন নিতে বাধ্য করা, এবং যে অ্যাকশনের পর তারা পাল্টা হামলা করে ইরানকে ক্ষতিগ্রস্ত করবে। আর একই সাথে নেতানিয়াহুর যে গেইনটা হবে সেটা হচ্ছে যে নেতানিয়াহু যেহেতু তার নিজ দেশে খুব আনপপুলার হয়ে গেছে, সে দেখাবে তার জনগণকে যে দেখো আমি হামাসকে ধ্বংস করতে পারতেছি না, তোমরা মনে করতেছো আমি তো হামাসেরও যে গুরু, ওই ইরানের ভূমিতে হামলা করছি, মানে ইরানি কনসুলেট মানে ইরানের জমি, ইরানের মাটিতে আমি হামলা করছি, ইরান কিচ্ছু করতে পারে না। অথবা দেখো ইরান পাল্টা আমাকে একটা ঢিল ছুটছে, এবার দেখো আমি ইরানকে কি করি। এভাবে তার পলিটিক্যাল ক্যারিয়ার যেটা ধ্বংসের দ্বার প্রান্তে, এবং অল থ্যাঙ্কস টু আওয়ার রাহবার যেটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, এটাকে সে মেরামত করার জন্য এটা তার লাস্ট দান সে দিছে, যে ইরান যদি চুপ থাকে তাহলে আমরা দেখাতে পারবো জনগণকে, ইসরায়েলি জনগণকে, যে দেখছো ইরান চুপ আছে, ইরানকে আমরা ওদের ভূমিতে হামলা করছি, ইরান কিচ্ছু বলতে পারে না, তার মানে আমি সাকসেসফুল, আই ক্যান ডিফেন্ড দ্য কান্ট্রি। এটা দেখাতে পারবে, যদিও তারা হামাসের সাথে হেরে যাচ্ছে, জিততে পারতেছে না। সেকেন্ড, ইরান যদি কোনো রিপ্লাই করে, সামরিক রিপ্লাই নিজে সরাসরি, তখন এই উসিলা দিয়ে আমেরিকাকে, ব্রিটেনকে, কারণ ইসরায়েলের একার কোনোই সামর্থ্য নাই ইরানের সাথে যুদ্ধ করার, আমেরিকা, ব্রিটেন এবং বিভিন্ন রাষ্ট্রকে একত্র করে যে হামলা চালাও এবার, এটা বলবে, এই জন্য সে রেডি। এখন এটা কিন্তু নেতানিয়াহুর পার্সোনাল পলিটিক্যাল ক্যারিয়ার ঠেকানোর একটা প্রয়োজন। এটা কিন্তু আমেরিকার নিজস্ব ইন্টারেস্ট না, ডাইরেক্ট ইমিডিয়েট ইন্টারেস্ট না এটা আমেরিকার। যেই বাইডেন 24 ঘন্টা আগে বলছে ইরানকে ডোন্ট, একটা শব্দ বলছে ডোন্ট, সে নেতানিয়াহুকে ফোন করে বলতেছে স্ট্যান্ড ডাউন। 24 ঘন্টার মাথায় কথা ঘুরে গেছে ডোন্ট থেকে স্ট্যান্ড ডাউন। ইরানকে বলছে ডোন্ট, এখন নেতানিয়াহুকে বলতেছে স্ট্যান্ড ডাউন। এটা কেন হচ্ছে? কারণ এই জায়গাতে এসে নেতানিয়াহু তার পার্সোনাল একটা ক্যারিয়ার পার্সু করতে চাচ্ছে, বাঁচাতে চাচ্ছে। এটা খুব বেশি আমেরিকার ইন্টারেস্টের সাথে যায় না। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই 10-12 দিন ধরে ইরান কি করছে, এই 14 দিন ধরে, এই 14 দিন ধরে ইরান একটা জিনিস, এই 14 দিনে অলরেডি ইরানের একটা বিজয় হয়ে গেছে। যারা এটা মাপতে পারে তারা জানে যে ইরান একটা অলরেডি বিজয় অ্যাচিভ করে ফেলছে। ইসরায়েল এত হাইট অ্যান্ড টেনশনের মধ্যে যখন কোনো ফোর্স
হাই অ্যালার্টে চলে যায়, আপনারা এটা বুঝতে পারেন। হাই অ্যালার্টে যাওয়া মানে বেশি সংখ্যক লোক জেগে থাকবে, বেশি সংখ্যক পাহারাদার নিযুক্ত করতে হবে, বেশি অস্ত্র শস্ত্র সব মুভ করতে হবে, রেডি করতে হবে, সবার ছুটি বাতিল, এগুলো করে রিজার্ভ সৈন্যদেরকে ডাকছে। বিশাল আয়োজন ইসরায়েল শুরু করে দিয়েছে, কারণ ইসরায়েল জানে না ইরানের মুভটা কি হবে, অ্যাকচুয়ালি জানে না। তারা যদি এটা জানতো যে ওরা জাস্ট 300-500 মিসাইল হামলা করবে, মানে ড্রোন প্লাস মিসাইল, আমরা এটাকে আমাদের কাউন্টার সিস্টেম দিয়ে ঠেকায় দেব, ব্যাস, তাহলে তারা গোটা দেশের এই অবস্থা করতো না। গোটা দেশে তারা যেই সমস্ত ছুটি বাতিল, স্কুল কলেজ বন্ধ, গ্যাদারিং নিষিদ্ধ করা, মানে গোটা দেশ তটস্থ হয়ে গেছে। এবং এয়ারপোর্টগুলোর যে ভিডিওগুলো আমরা পাইছি, পশ্চিমা মিডিয়া ফলো করার দরকার নাই, টেলিগ্রাম অথবা এরকম কিছু কিছু জায়গায় আপনারা প্রেস টিভি এবং আরও কিছু কিছু চ্যানেল আছে, এগুলো ফলো করতে পারেন, টুইটারে ফলো করতে পারেন। এগুলোতে আমরা যা পাইছি, এয়ারপোর্টে যে পালানোর হিড়িক পড়ে গেছে এই কয়দিনে। হ্যাঁ, তো এই যে, কারণ তারা সন্ত্রাসী, তারা অন্যের জমিতে জবরদখল করে থাকে, তারা এমনি ভয়ে থাকে, তারা কোনোদিন কি অ্যাকচুয়ালি শান্তিতে ঘুমাতে পারে আপনার মনে হয়? ইভেন গাজায় তারা যেই শান্তিতে ঘুমাতে পারে, আমার মনে হয় না যে কোনো ইসরায়েলি ওই রকম শান্তিতে ঘুমাতে পারে, কারণ তারা অলওয়েজ তটস্থ হয়ে থাকে। এবং তাদের যতটুকু বা তারা নিশ্চিন্ততায় ঘুমাতে পারতো এতদিন, 7 অক্টোবরে ওইটা শেষ, আর এখন ওটা চিরতরে শেষ। এখন এটা চিরতরে হারাম, কেননা ইরান এইবার প্রথমবারের মতো অফিসিয়ালি অ্যাটাক করছে। সো সেকেন্ডবার অফিসিয়ালি অ্যাটাক করতে ইরানের আর কোনো বাধা থাকলো না। যেইভাবে ইরাকে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরান একবার অফিসিয়াল অ্যাটাক দিয়ে দিছে 2020 সালে, সো সেকেন্ড টাইম অ্যাটাক দিতে ইরানের আর কোনো অফিসিয়াল বাধা নাই। রাষ্ট্রীয়ভাবে এটা কোনো বিগ ডিল না যে ইরান আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা করবে অথবা সাগর থেকে আমেরিকার কোনো জাহাজকে আটক করবে। বাই দ্য ওয়ে, ইসরায়েলের একটা জাহাজকে তো অলরেডি এই হামলার আগে আটক করছে, এটা আপনারা জানেন। এখন যে জিনিসটা খেয়াল করবেন, আরব দুইটা রাষ্ট্র, কাতার এবং কুয়েত। কাতারে কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সেনা ঘাঁটি কাতারে আছে। কাতার এবং কুয়েত এবং আরব কয়েকটা রাষ্ট্র মিলে কিন্তু ফেব্রুয়ারিতেই তারা মোটামুটি বলতেছিল যে আমরা আমেরিকাকে এই ইরানের এগেনস্টে এই ঘাঁটিগুলো ব্যবহার করতে দিব না, কারণ পরিস্থিতি গরম হচ্ছে, বিভিন্ন কারণে তারা এই হিন্টস পেয়ে। এবং এর পিছনে আন্ডারলাইং অনেক ডিপ্লোম্যাসি আছে, যেগুলো হয়তো আজকে একবারে আমাদের আলাপ করা ঠিক হবে না। এগুলো আমাদের ওই চেহেল হাদিস ক্লাসের মতো ধীরে ধীরে শেখার বিষয়, একটু একটু করে শেখার বিষয়। যে কারণে তারা এরকম চিন্তা করতেছিল, আলাপ আলোচনা করতেছিল, এবং এখন তারা সরাসরি আবার বলে দিল যে ইরানের এগেনস্টে অ্যাটাকে আমরা আমাদের জমি এবং আমাদের আকাশ ব্যবহার করতে দিব না। না কাতার এবং কুয়েতের আকাশ ব্যবহার করে ইরানে যেতে পারবে ন্যাটো অথবা আমেরিকা অথবা এরা অথবা ইসরায়েল, না ওদের দেশে অবস্থিত যে ঘাঁটি আছে এই ঘাঁটিগুলো ব্যবহার করে কোনো যুদ্ধ তারা লঞ্চ করতে পারবে। আপনারা মনে হয় জানেন যে আমেরিকার সারা পৃথিবীতে 850টার উপরে সামরিক ঘাঁটি আছে। 850 পয়েন্ট পৃথিবীতে তারা ছড়ায় রাখছে। পৃথিবীর যে কোনো জায়গায় তারা হামলা করতে চায়, তাদের পুরো পৃথিবীর সাথে তারা যুদ্ধ করতে চায়, এইরকম যুদ্ধবাজ একটা রাষ্ট্র এই সেট আপটা রেডি করে রাখছে। ইরান বাদে, রাশিয়া বাদে, চায়না বাদে কয়েকটা জায়গার ভিতরে তারা ঘাঁটি গাড়তে পারে নাই, আর সব জায়গায় তারা ঘাঁটি গেড়ে একদম রেডি। বিভিন্ন সাগরে সাগরে রণতরী পাঠায় রাখা, বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট বানায় রাখা, ছোট ছোট ওদের ফাইটার জেট নামবে, বিভিন্ন জায়গায় ওদের এরকম সামরিক স্থাপনা আছে 850টার উপরে সারা পৃথিবীতে। অনেকে হয়তো মনে করবেন 150, না, এটা 850। এইরকম একটা শয়তানের সাথে ফাইট করা সহজ বিষয় না। এটার জন্য অতি ঠান্ডা মাথার সুপরিকল্পিত কাজ লাগে। একটু মনে হয় প্রসঙ্গ ডেভিয়েট করি, বাট খুব বেশি ডেভিয়েট করা না। এবার যখন এরদোয়ান ইলেক্টেড হইল, আমরা অনেকেই চাইছি এরদোয়ান ইলেক্টেড হোক। এটা চাওয়ার একটা কারণ হচ্ছে এরদোয়ানের এগেনস্টে যে লোকটা দাঁড়াইছিল সেই লোকটার বুড়া হয়ে গেছে, জীবন শেষ, এই প্রথম সে প্রেসিডেন্ট হবে। অতএব এই লোকের পলিটিক্যাল ক্যারিয়ার কেবল শুরু। একবার সে 5 বছরের জন্য বা 4 বছর না যে কয় বছর হয় সে ক্ষমতায় আসবে, ব্যাস, তার অ্যাচিভমেন্ট হয়ে যাবে। এবং
এই একবার ক্ষমতায় আসার জন্য সে গোটা তুরস্ককে বেচে দিতেও রাজি আছে, তার কোনো সমস্যা নাই, কারণ সে প্রথমবারের মতো ক্ষমতায় আসবে, তার ক্যারিয়ার অ্যাকচুয়ালি শুরু হবে। ওয়ারাজ এরদোয়ানের লং ক্যারিয়ার, এবং সে দুই পক্ষকে ম্যানেজ করে চলে, সে আমেরিকাকেও ম্যানেজ করে চলে, ইসলামপন্থীদের ভোটও তার দরকার। অতএব সে অত সহজে দেশ বিক্রি করবে না, ওই মাত্রায় বিক্রি করবে না যেই মাত্রা ওই লোক করবে। এই জন্য মন্দের ভালো হিসেবে এরদোয়ান ভালো। তো এই যে মন্দের ভালো, কারণ ও একেবারেই বেঁচে দিত তুরস্ককে, বা এত এত খারাপ খারাপ পদক্ষেপ নিতে তার বাধ্য না, যদিও সে এরদোয়ানের নানান মৌখিক বিরোধিতা এগুলো করে, বাট সে সেকুলার, এরদোয়ানও সেকুলার, কিন্তু পার্থক্য তো আছে। এরদোয়ান ইসলামিস্টদের ভোটও চায়, বাট ওর ইসলামিস্টদের এত ভোট দরকার নেই। তো এখন দেখেন, নেতানিয়াহুর হলো শেষ, ক্যারিয়ার শেষ, সে এটা বাঁচানোর জন্য মরিয়া। ডেসপারেট সিচুয়েশনে মানুষ যে কোনো সিদ্ধান্ত নেয়, রাগের মাথায় যে কোনো সিদ্ধান্ত নেয়। আমরা চেল হাদিসে পড়ছি, যখন মানুষের গাদাব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এই কালো ধোঁয়া তার ব্রেইনে যখন হিট করে, তার আকল এবং তার মন দুটাই শেষ। তো যখন তার ইন্টেলেকচুয়াল কন্ট্রোল লুজ করে, তখন সে যে কোনো কিছু করতে পারে। সো ইসরায়েল পাল্টা হামলা করবে কিনা ইরানে আমরা বলতে পারি না। যদি নেতানিয়াহুর মাথা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়, করতে পারে, রিয়েলি করতে পারে, এবং এটা করলে এরপর কি হবে, তাসের ঘর কিভাবে পড়ে যাবে, সেটা আমরা একটু পরে আলাপ করতেছি। কিন্তু ইসরায়েল কি হামলা করবে? করতে পারে। ডিপেন্ড করে কতটা কুল মাথায় থাকতেছে সে। তার কুল মাথা যদি এ হয়ে যায় যে না, একটা এসপার করেই ছাড়ে, আমি আমার জনগণের কাছে আমাকে প্রমাণ করেই ছাড়বো, করতে পারে। কিন্তু তখন চিত্রগুলো একেবারেই বদলে যাবে, ইসরায়েলও শেষ হয়ে যাবে, ওই অঞ্চলে আমেরিকাও শেষ হয়ে যাবে, ডমিনো ইফেক্ট শুরু হয়ে যাবে, এটা হবে। তো এখন যে আরব রাষ্ট্রগুলো যে বলল যে আমাদের জমি ব্যবহার করতে দিব না, এইটাকে আপনারা নজর করে দেখবেন, খেয়াল করে দেখবেন, এই যে তারা ঘোষণা দিয়ে দিছে। এর কারণ আমাদের খারাপ উদাহরণ দেওয়া ঠিক না, আমরা চেহেল হাদিস ক্লাস করতেছি অনেক দিন থেকে। আমাদের এই যে স্বল্প উত্তেজনার যে বাঙালি, হ্যাঁ, যারা এই ফেসবুকে কি সব উল্টাপাল্টা লিখতেছে, তারা আশা করতেছিল ওই টার্কিশ সিরিয়াল কি যেন দিরিলিস এরতুরুল দেখে ওরকম ঘোড়ায় চড়ে যুদ্ধ হবে, ইয়া আলী বলে চিৎকার দেবে, এইগুলো তারা এক্সপেক্ট করতেছিল। হলিউডের মুভি টুভি দেখে, ওইসব সিরিয়াল দেখে ব্রেন খাইছে, বুদ্ধি টুদ্ধি কিছু নাই, বুদ্ধি সব নিচে চলে গেছে। তো এরা যে সব বলতেছে, ওইগুলা আমাদের আপাতত মাথা থেকে সরায় রাখতে হবে, ওগুলো রিপ্লাই দেওয়ারও দরকার নাই। আমরা এই যদি এখন হামলা করে তাহলে কি হবে, আর এই যে আরব দুইটা রাষ্ট্র আগে ভাগে বলে দিল, এর কারণটা কি, আমরা একটু যদি জুম আউট করি তাহলে আমরা বুঝতে পারবো যে গাজা এবং ইয়েমেন, গাজা এবং ইয়েমেনের চিত্র হচ্ছে এটার কারণ। একটু স্ট্রাইকিং ভাবে বললাম, এর কারণ হলো গাজাকে যেভাবে ডিস্ট্রয় করছে, শুধু আমেরিকার অস্ত্র দিয়ে না, ইসরায়েলের তো নিজস্ব অস্ত্র খুব কম এখানে, আমেরিকা অস্ত্র দিচ্ছে, জার্মানি দিচ্ছে, ফ্রান্স দিচ্ছে, টার্কি হেল্প করতেছে, এতগুলো রাষ্ট্রের হেল্প নিয়ে আজকে 6.5 মাস ধরে এই যে যুদ্ধ করতেছে, গাজাকে শেষ করে দিয়েও হামাসকে শেষ করতে পারে নাই, গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এবার দেখেন এই একই রাষ্ট্রগুলো মিলে, প্লাস আরব রাষ্ট্রগুলো মিলে এবং সৌদি আরব, যারা কিনা আবার আমেরিকার অস্ত্রশস্ত্র দিয়ে তাদের ভান্ডার ভরে রাখছে, তারা 2015 সাল থেকে ইয়েমেনিদেরকে হামলা করতে করতে ওদের কিছুই আর বাকি রাখে নাই। ওদের এমনকি জানাজার নামাজে পর্যন্ত হামলা করছে সৌদি আরব, যেইভাবে ইসরায়েলিরা ত্রাণ নিতে গেছে, খাবার ভিক্ষা করতে গেছে, ওই দুর্ভাগা দুর্দশা মানুষদের উপরে হামলা করে মানুষদের মেরে ফেলছে, মারতেছে। যা ইসরায়েলিরা করতেছে, তাদের চাচাতো ভাই এই আলে সৌদ, তারা ওই কাজ 15 সাল থেকে ইয়েমেনে কন্টিনিউয়াস করে যাচ্ছে।
ইয়েমেন শেষ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আনসারুল্লাহ হুসি শেষ হয়নি। গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, হামাস শেষ হয় নাই। এবং এই ফাইটগুলো আসলে কাদের? সৌদি আরব আর ইয়েমেনের? আমরা এভাবে হ্যাঁ বলতে পারি সৌদি ইয়েমেনের। এই ফাইটটা কার? হামাস আর ইসরায়েল? আমরা বলতে পারি। আমরা তো এটাও বলতে পারি এটা হামাস আর ইসরায়েলের ফাইট না, এটা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং অল ইউরোপ এবং কানাডা এবং অস্ট্রেলিয়া, এই রাষ্ট্রগুলো বনাম ইরানের ফাইট। ইরানের ৪৫ বছর ধরে দিয়ে আসা টেকনোলজি, ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজি, হেল্প, নানা রকম হেল্প, যা দিয়ে আজকে এই ইরানের মিত্রশক্তি ফাইট করতেছে, তাদের এই ফাইটের জাহেরি এবং বাতেনি সব কিছুর ভিতরে ইরানের ইনপুট আছে। সো আমরা বলতে পারি যে এটা ৪৫ বছরের ইরানের গড়ে তোলা জিনিস, আর ওই দিকে আমেরিকা, ব্রিটেনের ১০০ বছরের গড়ে তোলা ভাইরাস, ক্যান্সার, এইটার ফাইট। এভাবেও তো আমরা বলতে পারি। এবং ওই রকম দুইটা জিনিসেরই ফাইট আবার ইয়েমেনে হচ্ছে। সৌদি আরব একদিকে, যেটা মানে হচ্ছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং সব শয়তানগুলো, এবং এই পাশে ইয়েমেন মানে হচ্ছে প্রতিরোধ ফ্রন্ট, মানে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, মানে ইরান এবং তার মিত্রশক্তি। আমরা তো এভাবেও দেখতে পারি। এবং দেখেন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে, ওখানে তো শুধু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে না, ওইখানেও ইরানের এই শাহেদ 136 ড্রোন এবং অন্যান্য যা কিছু ড্রোন কার সাথে ফাইট করতেছে? আমেরিকার বিভিন্ন ক্ষেপণাস্ত্রের সাথে, গোটা ইউরোপের সাপ্লাই দেওয়া বিভিন্ন ক্ষেপণাস্ত্রের সাথে, ওদের দেওয়া স্ট্র্যাটেজির সাথে, ওদের ইন্টেলিজেন্সের সাথে। সো ইরান কয়টা ফ্রন্টে ফাইট করতেছে? ইরান কি ইউক্রেনও তাহলে ফাইট করতেছে না? ইরানের অস্ত্র দিয়ে, ড্রোন ক্যাপাসিটি দিয়ে, এবং যেই ড্রোনগুলো তারা রাশিয়ার কাছে সেল করছে। আপনাদের এটা বুঝতে হবে যে কোনো রাষ্ট্রই তাদের বেস্ট জিনিসগুলো বাইরের কারোর কাছে সেল করবে না, ওটা শুধু নিজেদের জন্য রাখবে। ইরান যেই ড্রোন সেল করছে রাশিয়ার কাছে এই এগেনস্টে, ইউক্রেনের এগেনস্টে ফাইট করার জন্য, তার থেকে অনেক অ্যাডভান্স ড্রোন ইরানের আছে। এবং যারা সমর বিশেষজ্ঞ এবং এগুলো বোঝে, তারা আজকে খুব মনোযোগ দিয়ে তাকায় ছিল যে ইরানের কোনো স্পেশাল কোনো ড্রোন এবার রিভিল হয় কিনা এই উসিলায়। আমার মনে হয় আমেরিকা এবং ইসরায়েলও খুব তাকায় ছিল যে হামলা যাই হয় হোক, কিন্তু ইরানের নতুন ড্রোন সম্পর্কে জানা যায় কিনা। কারণ ইরানের ড্রোন এবং মিসাইল প্রোগ্রাম কত কিছু যে গোপন আছে, এরা সবসময় ভয় থাকে। ওটা সব রাষ্ট্রেরই হয়, অনেক গোপন গোপন অনেক কিছু থাকে যেগুলো তারা যুদ্ধের সময় বের করে। ইরান এরকম কিছু বের করেনি। ইরান সব পুরান পুরান জিনিস দিয়েই একটা ঈদ মোবারক করে দিছে। তো এই আরব রাষ্ট্রগুলো জানে যে এই ইরান এখানে আছে, এই ইরান ওখানেও আছে। যদি সত্যি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়, এই আরামের দেশ কাতার ইয়েমেনের মতো ধ্বংসস্তূপে পরিণত হবে। কেননা তখন ইরান শুধু যে ডিফেন্সিভে থাকবে তা না, যে আমার উপরে ইসরায়েলি হামলা হয়, কাতার থেকে আমেরিকান ফাইটার জেট আসে, আমি শুধু এগুলোকে থোয়ার্ট করি সেটা না, ঠেকাই সেটা না। ইরান তখন কাতারে হামলা করবে, কাতারের এয়ারপোর্টে হামলা করবে, কাতারের রাজধানীতে হামলা করবে, কাতারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করবে। কেননা তোমাদের দেশ থেকে আমাদের দেশে হামলা আসতেছে, এটা আমেরিকা করুক, ইসরায়েল করুক, তোমাদের আকাশ থেকে আসে, তোমাদের জমিন থেকে আসে, তোমরা আমাদের লেজিটিমেট টার্গেট, এবং এটা আন্তর্জাতিক আইনেও এটা জায়েজ আছে। সো ইরান সেটা করবে। এবং এত সাজানো গুছানো খাদ্য এবং যৌনতায় লিপ্ত এই আরব শেখ, যাদের মাথা থেকে পা পর্যন্ত হলো একটা যৌনাঙ্গ ছাড়া আর কিছু না, এই প্রাণীরা তাদের আমছালা দুটোই হারাবে। ইউএস বেস তাদেরকে হেফাজত করতে পারবে না, তাদের প্রাসাদগুলো, তাদের আরাম আয়েশগুলোকে হেফাজত করতে পারবে না। আর তাদের এই আরাম আয়েশ যদি হেফাজত না হয়, তারা আমেরিকাকে হোস্ট করবে কিসের জন্য? ইউএস বেসকে তারা হোস্ট করবে কিসের জন্য? তো তাদের আরাম আয়েশ, এই বৃহৎ বৃহৎ যৌনাঙ্গগুলো, তাদের আরাম আয়েশ তাদের নিশ্চিত করতে হবে। ইরান খুব ক্লিয়ারলি বুঝাই দিছে যে ইয়েমেনের চিত্র দেখো, ইয়েমেন আনসারুল্লাহ হুসি মরে না, ইয়েমেন ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে। তোমরা কি ওরকম চাও? সেটা আমরা দিতে পারি তোমরা যদি চাও। কুয়েত তুমি কি চাও? আমি দিব, তোমার গোটা দেশ গুঁড়া হয়ে যাবে, আমরা দিতে পারবো। এইগুলো তারা বুঝতে পারছে, এটা একটা বিষয়।
আর একটা জিনিস বলে রাখি, যেটা মনে হয় আরো আগে বলা লাগতো, সেটা হচ্ছে অনেকে সামরিক ক্যালকুলেশন বিষয়ে আমাদের যেহেতু পড়ানো হয় না, আমরা অনেকে হয়তো পড়ি না, চিন্তা কম করা হয়, এজন্য অনেক ভুল ধারণা সৃষ্টি হয়। ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য সহজ করে বলি, পাকিস্তান হলো পারমাণবিক শক্তিধর দেশ, আর হামাস হচ্ছে গুলতি ছোড়ার একটা গোষ্ঠী। এইটাই বোঝার জন্য যথেষ্ট যে পারমাণবিক শক্তির কোনো মূল্যই নাই। আচ্ছা, আপনাদের কোয়েশ্চেনগুলো আমি একটু পর দেখতেছি। কোনো মূল্য নাই, অ্যাকচুয়ালি কোনো মূল্য নাই। মূল বিষয় হচ্ছে, এখন ধর্মীয় ভাষায় বললে তো ইমান বলতে হবে, আর একটু মানে কি বলবো, একটু সো-কল্ড ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, পলিটিক্যাল অ্যানালিস্টের মতো ভান করে বলতে গেলে বলতে হবে যে মূল বিষয় হলো স্ট্র্যাটেজি। কার স্ট্র্যাটেজি কত ভালো, কেন সমস্ত সমরাস্ত্র ব্যবহৃত হয় স্ট্র্যাটেজি অনুযায়ী। আপনার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, আপনি কম সমরাস্ত্র ব্যবহার করে জিতে আসতে পারবেন। আর স্ট্র্যাটেজি খারাপ হলে আপনি অনেক ক্ষয় হবে, অনেক ক্ষতি হবে, কিন্তু আপনি জিততে পারবেন না। পাকিস্তান পরমাণু বোমা অর্জন করে কি এমন করতে পারছে? আমেরিকা তাদের ওখানে কি ইচ্ছা মতো হামলা চালায় না? চালাইছে না অনেকগুলো বছর, কি আসে যায়? তো যারা মনে করে ইরান একটা পরমাণু বোমা বানায় না, করে আমাদের মুসলমানদের জন্য একটা অনেক বড় শক্তির ব্যাপার হবে, যদি আমি না নিজে নফসের জিহাদ করি, না ময়দানে জিহাদ করি, আমি খেলে আমি বিজয়ী পক্ষে আছি, আমি ইরানের পক্ষে আছি, আমার মজা লাগে একটা পাওয়ারফুল পার্টির পক্ষে থাকলে, প্লাস তারা আবার নৈতিকভাবে ইসলামের দিকে, তো দুই দিক দিয়ে আমি উইন উইন। এই আবেগে যারা ইরানকে সাপোর্ট করে, বা ইরান কেন পরমাণু বোমা বানায় না, বা মনে মনে আশা করি ইরান একটা পরমাণু বোমা বানাবে, তারা যেটা একটা স্বপ্ন কল্পনার জগতে বসবাস করতেছে, মেবি তারা মুভি দেখতেছে, হলিউড অনেক মুভি তাদেরকে দেখাইছে, তারা এরকম চিন্তা করে। বাট আমাদের অ্যাটলিস্ট আমরা চেহাল হাদিস ক্লাস করছি, নফসের জিহাদের, আমাদের এত ইন্টেলেকচুয়ালি ইম্যাচিউর হলে চলে না। আমাদের বুঝতে হবে যে স্ট্র্যাটেজি ইম্পর্ট্যান্ট। যখন ইরান ইরাক যুদ্ধ চলতেছিল এবং ইসরায়েল লেবাননে হামলা করলো, এবং এই আইআরজিসি যারা 8 বছর ইরান ইরাক যুদ্ধের পোড় খাওয়া অভিজ্ঞতা সম্পন্ন বাহিনী, যারাই আজকে এই হামলা চালাইছে এবং মানে পাল্টা হামলা চালাইছে, এই আইআরজিসি লোকেরাই তো ইমাম খোমেনিকে বলছিল যে ইমাম, তারা আমাদের মুসলিম ভাইদেরকে লেবাননে হত্যা করতেছে, আমাদেরকে অনুমতি দেন খালি, আমাদের রক্ত টকবক করতেছে, আমরা এই জায়নবাদী জানোয়ারদেরকে আমরা শেষ করে দিই। ইমাম খোমেনি বললেন, না, তোমাদের নিজেদেরকে সংযত করতে হবে, তারা আমাদের জন্য যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট খুলতে চায়, আমরা তখন ইরাকের সাথে যুদ্ধ করব না আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ করব, আমরা দুই জায়গায় পরাজিত হব, বরং তোমরা তাদেরকে ট্রেনিং দিয়ে আসো। তারপরে এইখান থেকে আইআরজিসি থেকে লেবাননে যায় এবং হিজবুল্লাহকে ট্রেন আপ করে। আজকে সেই হিজবুল্লাহ কি করতেছে, এবং বিগত 2টা যুদ্ধে যে ইসরায়েল হারছে, এই ইতিহাসগুলো আপনারা এখন মোটামুটি অনেকে জানেন। ওই সময় যদি আবেগে, মুসলিম উম্মার জন্য আবেগ যায় যে জানটা কোরবান করে দিই, অথবা লেবাননের শিয়া ভাইদের জন্য আমরা ইরানি শিয়া আমরা জানটা কোরবান করে দিই, ইমাম খোমেনি বলছেন তারা আমাদের জন্য যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট খুলতে চায়। এই দাড়ি টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা, এই মোল্লা মৌলবীদেরকে কি মনে হয় যে তারা যুদ্ধের ট্যাকটিক্স জানে না? আমাদের জেনে রাখতে হবে, বিশেষ করে অ্যান্টি শিয়া যারা, তাদের জেনে রাখতে হবে, এবং ওয়াইডার সুন্নি কমিউনিটিকে জেনে রাখতে হবে যে তারা আলীর শিয়া, তারা আলীর অনুসারী। মাওলা আলী আলাইহিস সালাম একটা কথা আছে যে আমি পলিটিক্স সবচেয়ে ভালো পারি, আমি যদি পলিটিক্স করি আমার চেয়ে ভালো কেউ পারবে না, এরকম একটা কথা আছে। তারপরে তিনি বলছেন কিন্তু আমি আল্লাহকে ভয় করি, অর্থাৎ কূটকৌশল, যেটা পলিটিক্স বলতে এখন যেটা বোঝায়, এটা আলী ইবনে আবি তালিবের চেয়ে বেশি কেউ পারে না, তার চেয়ে বেশি ব্রেন আর কারো নাই, কিন্তু সে শুধু আল্লাহকে ভয় করে বলে এই যে ওয়াদা খেলাফ করা যাবে না, একটা চুক্তি করলে রক্ষা করতে হবে, এই জায়গাগুলোতে নিজের জান চলে যাবে কিন্তু আদালত থেকে এক বিন্দু সরবে না, তারা হচ্ছে ওই রকম মানুষ, এবং ওই কারণে তাদেরকে শাহাদাত বরণ করতে হয়, অন্য কোনো কারণে না যে তারা যুদ্ধের ট্যাকটিক্স জানে না। মুয়াবিয়া কি ট্যাকটিক্স জানতো?
মুয়াবিয়ার চেয়ে আলী কি বেশি ট্যাকটিক্স, আলীর ব্রেইন ক্যাপেবল ছিল না? অবশ্যই ছিল, শুধুমাত্র আল্লাহর দেয়া বাউন্ডারির মধ্যে আলী অপারেট করছে বলে আলীকে শহীদ হইতে হয়েছে, আর মুয়াবিয়া হি গট অ্যাওয়ে উইথ হোয়াট হি ওয়ান্টেড। যেই খোমেনি এই কথা বলছে, সেই খোমেনি এইটাকে তো দেখে ছোট জিহাদ হিসাবে, কারণ সে তো বড় জিহাদের বিজয়ী মুজাহিদ, বিজয়ী একজন ব্যক্তি। জিহাদে আকবর করে সে, আর এই জিহাদে আসগর, এই ছোট জিহাদ, এইগুলো তারা তাকালেই, ঠান্ডা মাথায় একবার তাকালেই বুঝতে পারে কি করতে হবে, কার ব্রেন কতদূর, কে কতদূর ধৈর্য ধারণ করতে পারবে, এগুলো তারা স্বচ্ছ দেখতে পায়। অতএব আমরা যা বুঝতে গিয়ে মাথা আমাদের গলদঘর্ম হয়ে যায়, তাদের জন্য এটা অনেক ইজি। এবং আমাদের বর্তমান রাহবারও তেমনই। অতএব আমাদের জুম আউট করতে হবে, আমাদের নিজেদেরকে স্টেবল করতে হবে এবং দূরদৃষ্টি অর্জন করতে হবে যে আর 16 বছর যদি এই ক্যান্সারের জীবন থাকে, মেয়াদ থাকে সর্বোচ্চ 16 বছর, এই 16 বছর পর যদি এই ক্যান্সার ভ্যানিশ হয়ে যায়, আমরা সেটার পার্ট হব কিনা, সেই স্টোরির পার্ট হব কিনা, এবং কিভাবে হব। আমরা ফেসবুক আজকে আমাদেরকে এই নিউজগুলো এনে দিচ্ছে বলে আমরা এক্সাইটেড হচ্ছি, 2 মাস 3 মাস পর আমরা কি আবার স্তিমিত হয়ে যাব? তাহলে আমরা রিয়েলি রেজিস্ট্যান্স ফোর্সের অংশ হইতে পারলাম না, বা ফিলও করতে পারবো না নিজেদেরকে। কিন্তু আর 16 বছর ধরে নেন যে আমাদের সময় আছে, এই 16 বছর পর যদি এর মধ্যে যদি আমরা নিজেদেরকে সংযুক্ত করতে না পারি এই হামাসের সাথে, এই মুজাহিদিনের সাথে, এই যারা মুজাহিদ, যারা জিহাদ করতেছে ময়দানে, তাদের সাথে, এবং অবশ্যই যাদের অনেকেই নফসের জিহাদে বিজয়ী, আমরা যদি তাদের সাথে নিজেদের সংযুক্ত করতে না পারি, আমরা দেখব তারা একদিন আল আকসায় সালাত আদায় করতেছে আর আমরা এখানে আফসোস করতেছি। এটা হবে। বাট আমরা যদি আজকে শুরু করি নিজেদের আত্মগঠন এবং ইন্টেলেকচুয়াল ইমপ্রুভমেন্ট, জুম আউট করা, এরকম ছোট ছোট লেখা, ছোট ছোট উত্তেজক জিনিসপত্র, ব্লাড এক্সাইটমেন্ট, এইগুলা বাদ দিয়ে আমরা যদি ঠান্ডা মাথায় 10 বছর পর আমি কথা বলবো, 10 বছর পর আমি কাজ করব, বা 10 বছর ধরে আমি বাংলাদেশের চিত্র বদলে দেব, যেই দুর্ভাগা, মূর্খ, অশিক্ষিত মুসলমানরা, বাংলাদেশি, বাংলাভাষী, যারা ইরান নিয়ে তামাশা করতেছে, যদি আজকে আল্লাহ এসে ইরানিদেরকে বেহেশতেও নিয়ে যায়, তারা তখনও তামাশা করতে থাকবে। এই দুর্ভাগা, মূর্খ, অশিক্ষিত লোকরা, এদেরকে কিভাবে আমরা আগামী 10 বছরে শিক্ষিত বানাবো, মানুষ বানাবো? আমরা যদি এরকম একটা টার্গেট নেই, নিজেদেরকে ডেভেলপ করি, ইমপ্রুভ করি, তাহলে মেবি ওটা আমাদের অন্যরকম সাকসেস হবে। কাসেম সোলেমানিকে যখন শহীদ করা হয়, আমাদের রাহবারের হাতে লাঠি ভেঙে গেছে। আপনারা আজকে 4 বছর পর, আপনারা 4 বছর পর চিন্তা করে দেখেন, তাদের কত লোক কান্না করতেছে। 7 অক্টোবর থেকে শুরু করে তাদের কত লোকের অশ্রু ঝরছে এবং এখনো ঝরতেছে, যেটা আমাদের ঝরছে 2020 সালে জানুয়ারিতে। 4 বছর, অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। কিন্তু অশ্রু সংবরণ করে, ধৈর্য ধারণ করে, স্ট্র্যাটেজি ঠিক করে, দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকা এবং সে অনুযায়ী কাজ করতে থাকা, নিন্দুকের কথা ইগনোর করে স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করা, আজকের চিত্র দেখতেছেন। আজকে কাসেম সোলেমানি কি বেহেশত থেকে, আজকে তিনি কি জান্নাতের বাগান থেকে হাসতেছেন না? যে কত সুন্দর একটা দৃশ্য, এবং এইটাই কি তিনি চাইছিলেন না? এবং আমাদের রাহবারকে যারা কাঁদাইছে, তাদের ঘরগুলো থেকে আজকে কান্না রোল পড়ে গেছে না? এবং কিভাবে তারা চিৎকার করে দৌড়াচ্ছে, পালাচ্ছে, লাফাচ্ছে, একে অপরের উপর হামলে পড়তেছে, দেশ থেকে পালাচ্ছে, মাটির তলে লুকাচ্ছে। এটা কি হয়েছে না? অবশ্যই এটা হয়েছে। এবং দিস ইজ জাস্ট দ্য বিগিনিং।
এবং আরও যত শহীদের রক্ত আছে এবং আরও যত শহীদের পরিবার আছে এবং যত অশ্রু আছে এবং সব কিছুরই ঊর্ধ্বে আমার মনে হয় যে রাহবারের যখন তার হাতের লাঠি যখন তারা ভেঙে দিছে এবং তার যখন চোখে অশ্রু ঝরছে এবং সেইটা দেখার দুর্ভাগ্য যখন আমাদের হইছে, এইটার তো একটা মহা প্রতিশোধ লাগবেই। এখন যেটা হয়েছে এটা দিস ইজ জাস্ট আ স্ল্যাব। রাহবার বলছেন তাদের চপেটাঘাত করা হবে, দিস ইজ জাস্ট আ স্ল্যাব। ইট শুড কন্টিনিউ অ্যান্ড ইট উইল কন্টিনিউ। কিন্তু আমরা যেরকম হলিউডের সিনেমা এক্সপেক্ট করি বা ওই অশিক্ষিত মূর্খ বোকা মুসলমানেরা যেভাবে এক্সপেক্ট করে এবং সমালোচনা করে সেইভাবে না। এইভাবে যে 4 বছর আগে যখন ইরান প্রতিশোধমূলক হামলা করলো আইনুল আসাদ যে ঘাঁটি, সামরিক ঘাঁটি আমেরিকার ইরাকের অভ্যন্তরে, তাদেরকে জানাই দিল যে আমরা হামলা করব, তারপর হামলা করলো। মানুষ বলল ইরান লোক দেখানো হামলা করছে। হ্যাঁ, তোমাদের মতো চোখের জন্য ইরান এই সিনেমাটাই করবে, বাট ইরান ইজ ইনটু আ লং গেম। ইরান একটা লং গেম খেলতেছে। ওই গেম তো 45 বছর আগে শুরু হয়েছে, খোমেনি শুরু করে দিয়ে গেছে। ওই গেম তো তোমরা দেখতে পাচ্ছ না। ওই গেম তোমরা দেখতে পাচ্ছ না কারণ 45 বছর আগে ইরানের যখন জন্ম হয়, ইরানের ইসলামী বিপ্লব নিয়ে আমি মনে করি যে আমি যথেষ্ট গবেষণা করছি, কিন্তু তাও নট ইনাফ। ইরানের ইসলামী বিপ্লব যখন হয় 45 বছর আগে, গোটা আরব বিশ্বের চিত্র দেখেন। এক সিরিয়া ছাড়া আর কোনো রাষ্ট্র ছিল না ইরানের মিত্রশক্তি। আজকে ইরানের কতগুলো মিত্রশক্তি। এবং আপনাদেরকে আরেকটা ঘটনা মনে করায় দিই। আজকের এই 14টা দিনের যেই সাসপেন্স, ইসরায়েল এবং গোটা পৃথিবী যেরকম সাসপেন্সের সাথে কখন কি হয়, তারা অলরেডি সব ছুটি বাতিল করতেছে, সর্বোচ্চ হাই অ্যালার্টে আছে, জিপিএস সিস্টেম বন্ধ করে দিছে, ওদের গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, সবাই স্কুল কলেজ বন্ধ করে দিছে, অনুষ্ঠান উৎসব নিষিদ্ধ করছে, বাংকারে গিয়ে লুকাচ্ছে বহুত লোক। এই 14 দিন ইসরায়েল ছেড়ে পালায় গেছে। কি যে একটা অবস্থা, সারা দুনিয়া তাকায় আছে ইরান কি করে। আর ইরানের অভ্যন্তরে নর্মাল। আপনারা যদি এই 14 দিন ইরানের ভিতরের কি অবস্থা ছিল, ইরানের জনগণ যে 14 দিন উত্তেজনা এরকম দম আটকে বসেছে না, তারা নর্মাল লাইফ লিড করতেছে, সারা দুনিয়া অস্থির হয়ে গেছে। আপনাদেরকে স্মরণ করা দেই, যখন হাসান নাসরুল্লাহ বক্তব্য দিলেন এই 7 অক্টোবরের এই ঘটনার পর, হাসান নাসরুল্লাহ যখন বক্তব্য দিলেন, সারা দুনিয়া এইরকম শ্বাসরুদ্ধকর ভাবে বসেছিল। পশ্চিমা মিডিয়া মিনিটে মিনিটে নিউজ করতেছে, স্পেকুলেশন, ওদের ওই পয়সা খাওয়া তথাকথিত থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবী বুদ্ধিবেশ্যা, তারা বসে বসে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, নিউজ ভরে গেছে, সারা দুনিয়া রুদ্ধশ্বাসে অপেক্ষা করতেছে হাসান নাসরুল্লাহ কি বলে। এই একটা লোক, সে তার আঙ্গুলের ইশারায় কোন দিকে যাবে, মনে হয় কিছু একটা হয়ে যাবে। এই যে সাসপেন্স, হাসান নাসরুল্লাহ মাথা ঠান্ডা, সে জানে সে কি বলবে। তারপর সে যা বলল তাতে ওই রকম যারা সিনেমা এক্সপেক্ট করতেছিল তারা দেখলো কিছু হইল না। বাট হাসান নাসরুল্লাহ বক্তব্য খুব সিগনিফিকেন্ট ছিল। হাসান নাসরুল্লাহ বক্তব্য সিগনিফিকেন্ট ছিল এই কারণে যে হাসান নাসরুল্লাহ তার বক্তব্যে বুঝাই দিলেন এবং তিনি বলছেন যে হামাস পরিপূর্ণভাবে তাদের নিজস্ব প্ল্যানে পরিকল্পনায় এই 7 অক্টোবর অভিযান পরিচালনা করছে। এখানে আমরা অন্য কেউ কোনোভাবে তাকে হেল্প করি না, ইনভলভমেন্ট আমাদের ছিল না, আমরা জানতামই না। এই কথাটার বিশাল বিশাল ইম্প্যাক্ট আছে। এর মানে হচ্ছে যে যেই ছোট ছোট শিশুদেরকে ইসলামী ইরান, যখন সে নিজেও শিশু ছিল কিন্তু তার উইজডম দিয়ে সেই শিশু রাষ্ট্র ইসলামী ইরান যে ছোট ছোট শিশুদেরকে হেল্প করলো, ওয়াইজ হতে হেল্প করলো, ট্যাকটিক্স শিখালো, স্ট্র্যাটেজি শিখালো, টেকনোলজি দিল, যথাসম্ভব হেল্প করলো, তারা আজকে সাবালেক হয়ে গেছে। তারা আজকে এতটাই ম্যাচিউরড হয়ে গেছে যে তারা এই ক্যান্সার, এই মুসলিম বিশ্বের এই ক্যান্সারের এগেনস্টে তারা একটা টোটাল প্ল্যান করে ফেলে এমনভাবে যে তাদের, এমনকি হামাসের নিজেদের যোদ্ধারাও 1 ঘন্টা আগেও জানতো না যে আজকের প্ল্যানটা কি। যোদ্ধারাও জানতো না। 1 জন কি 2 জন মানুষ
টোটাল প্ল্যানটা তাদের ব্রেনে ছিল, আর কেউই জানতো না। জাস্ট প্ল্যান এক্সিকিউট যখন শুরু হয়েছে তখন তো শুরু হয়েই গেছে। এবং টোটাল জিনিসটা কীরকম এটা প্রত্যেক গ্রুপকে জানানো হয়নি। যে গ্রুপকে যে অপারেশনের দায়িত্ব দিচ্ছে সেই গ্রুপ সে অপারেশন করছে। পরে তারা জানতে পারছে আহারে কাহিনী এত বিশাল হয়েছে। এমনকি হামাসের ফাইটাররা নিজেরাও এটার ব্যাপ্তিটা প্রথমে নিজেরা জানতে পারে নাই। এত ম্যাচিউরড হয়ে গেছে এই হামাস, এই হিজবুল্লাহ, এই ইরাকের যেই প্রতিরোধ বাহিনীগুলো, এই ইয়েমেনের যেই প্রতিরোধ বাহিনী, এরা এই লেভেলের ম্যাচিউরড আজকে হয়ে গেছে। এর অর্থ হচ্ছে হাসান নাসরুল্লাহ ওই ভাষণে বুঝাই দিলেন যে শয়তানে বুজুর্গ, বড় শয়তান। ইমাম খোমেনি যেটা আমেরিকাকে বলছেন যে বড় শয়তান তুমি জেনে রাখো যে তুমি এখন আর একটা মাথার সাথে যুদ্ধ করতেছ না, যে তোমরা সবাই গলদঘর্ম হও ইরান গবেষণা করতে, খামেনির থট প্রসেস কি, খামেনির নেক্সট মুভ কি হবে, খামেনি কিভাবে চিন্তা করে, খামেনির ব্রেইনে ঢোকার জন্য তোমরা যে এত বছর এত চেষ্টা করতেছো এবং পারো নাই। এবার দেখো আরো কতগুলো খামেনি হয়েছে, খামেনি বাচ্চা হয়েছে কতগুলো, এবার দেখো। এই হাসান নাসরুল্লাহ, ওইখানে ওই পাশে হামাস, এই পাশে আনসারুল্লাহ হুসি, এই পাশে হাসদার সাবি, এইখানে আরো যত যত প্রতিরোধ যোদ্ধা আছে এবং আরো অনেক জায়গায় এগুলো গড়ে উঠতেছে, যেগুলো আমরা আগামী 15-16 বছরে হয়তো ভিজিবল দেখতে পাবো ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় গড়ে উঠতেছে। এটা প্রত্যেকে এক একটা ব্রেইন। তুমি কয়টা ব্রেনের সাথে ফাইট করবে? এবং যেই ইসলামী ইরান এর সাথে সারা পৃথিবী যুদ্ধ করছিল সাদ্দামের মধ্য দিয়ে, সেই ইসলাম ইরানের শত্রুর সাথে আজকে কতজন যুদ্ধ করতেছে? ইরানের ভূমিতে হামলা হয়েছে, ইরান ড্রোন অ্যাটাক করে, কাদের সাথে কারা কোঅর্ডিনেট করছে ইরানের সাথে? আরো 3-4টা বাহিনী 3-4টা ভূমি থেকে কোঅর্ডিনেট করে একসাথে ড্রোন হামলা করছে। ওদের যে ডিফেন্স সিস্টেম এটাকে অকার্যকর করে দিয়ে দেন মিসাইল হামলা করছে। এবং আমরা যেই নিউজগুলো পাচ্ছি আমাদের সোর্সে, তাতে আমরা এটা বলতে পারি যে 7 থেকে 15টা মিসাইল কমপক্ষে সাকসেসফুলি হিট করছে ওদের এয়ারবেসে, এক বা একাধিক এয়ারবেসে। একটা বেজেই মনে হয় 7টা না 15টা এরকম, এক্সাক্ট নাম্বারগুলো আমি এখনো গুছায় আনতে পারি নাই। এইটা হচ্ছে 45 বছর পরের চিত্র। আর 45 বছর পরে আমেরিকার আরেকটা কি চিত্র? আফগানিস্তান থেকে বের হয়ে আসছে। আরও কি চিত্র? সবচেয়ে বড় ঘাঁটি কাতার বলতেছে যে না, এই ঘাঁটি ব্যবহার করতে পারবে না, অন্তত ইরানের এগেনস্টে, অন্য কারোর এগেনস্টে ব্যবহার করার সমস্যা নেই, ইরানের এগেনস্টে ব্যবহার করা যাবে না। ডিপ্লোম্যাসি কি জিনিস? এই মোল্লারা, ইরানি মোল্লারা ডিপ্লোম্যাসি বোঝে না, এরাই ডিপ্লোম্যাসি বোঝে। এবং এরাই হচ্ছে কুল হেডেড প্লেয়ার, এবং তারা অলওয়েজ লং গেম খেলে। কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধ এখন শুরু হয়েছে 7 অক্টোবর থেকে। এবং এই জায়গাতে আমরা না হামাস ইরানকে পরিপূর্ণ এক দেখি, না হামাস ইরানকে একেবারে বিচ্ছিন্ন দেখি, বরং তারা প্রত্যেকে তাদের নিজেদের মতো করে অপারেট করে, কিন্তু তারা কমন এনিমির এগেনস্টে ফাইট করতেছে। সো তারা একই জিহাদ করতেছে। অতএব যখন আপনি কমন শত্রু এগেনস্টে ফাইট করবেন, আপনাদের ইন্টারাকশন হবে, ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ হবে, যেরকম তুরস্ক আর ইসরায়েল মিলিটারি ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ করে। সো নিশ্চয়ই তারা কমন এনিমির এগেনস্টে ফাইট করে, নাহলে তারা কেন মিলিটারি ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ করবে? কেন তারা মিউচুয়াল মিলিটারি ট্রেনিং করবে? নিশ্চয়ই তাদের মিউচুয়াল এনিমি আছে। সেই মিউচুয়াল এনিমিটা কে? এনিওয়েজ, তো ইমাম খোমেনি বলছেন যে মুনাফিকরা মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম। কেননা মুসলমানরা বোঝে কাফিরদের সাথে কি আচরণ করতে হবে, কিন্তু মুনাফিকদের সাথে কি আচরণ করতে হবে এটা মুসলমানরা বুঝতে পারে না। তাহলে একটা জিনিস বললাম যে স্ট্র্যাটেজি বুঝতে হবে, যে নিউক্লিয়ার বোমা ডাজন্ট ম্যাটার, স্ট্র্যাটেজি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কত কুল হেডেড প্লেয়ার এটা ইম্পর্ট্যান্ট, এবং কে কত লং গেম খেলে এটা ইম্পর্ট্যান্ট। এবং যখন কেউ শাহাদাতের জন্য গেম খেলে, সহজ ভাষায় বললে, নেতানিয়াহুর তো তার এই সময়েই দরকার। তার তো এমন না যে আমার জীবন আমি দিয়ে গেলাম, আমার ক্যারিয়ার গেল, পরের বারে আমরা ইরানকে পরাজিত করব না। তার তো এই জীবদ্দশায়, তার তো মরার আগ পর্যন্তই জীবন, তার তো মৃত্যুর পর আর জীবন নাই। আর আমরা তো বিশ্বাস করি যে প্রকৃত জীবন শুরুই হয় মৃত্যুর পর, আর ওর তো জীবন শেষ হবে মৃত্যুর সাথে সাথে, ধ্বংস হয়ে যাবে, ও তো ওইটা বিশ্বাস করে। সো এই জীবদ্দশাতেই সব লাগবে।
আর ও মরে যাওয়ার পরে ইসরায়েলের কি হোক, ইরানের কি হোক, ওর কিছু আসে যায় না। অতএব ও কিন্তু অলরেডি লুজিং সাইডে আছে, আর ওর বয়স হয়ে গেছে, ওর ক্যারিয়ার এবারই শেষ। সো একটা লাস্ট একটা গেম খেলার চেষ্টা করলো, ইরানের হ্যান্ডকে ফোর্স করার চেষ্টা করলো একটা কিছুর ভিতরে, কিন্তু ইরান আরব রাষ্ট্রগুলোকে দিয়ে বুঝাই দিল যে, এবং আরব রাষ্ট্রগুলো এটা বলছে, আর বাইডেন বলছে স্ট্যান্ড ডাউন, তুমি যদি ইরানে হামলা করো, নেতানিয়াহুকে বলছে আমরা সাথে নাই। অথচ নেতানিয়াহুর এখন যে ক্যাম্পেইনটা করবে, এদের সবাইকে উস্কানি দেবে, এবং সারা পৃথিবীতে পশ্চিমা বিশ্বে নেতানিয়াহুর মানে ইসরায়েলের লবি আছে, ইহুদি লবি আছে, পাওয়ারফুল সব জায়গায়, পাওয়ারফুল বিজনেসম্যান, পাওয়ারফুল পলিটিশিয়ান, পাওয়ারফুল বিহাইন্ড দ্য স্ক্রিন পার্সন, যারা এই রাষ্ট্রগুলোকে, এই সরকারগুলোকে প্রেশারাইজ করবে, ইউরোপকে, আমেরিকাকে, কানাডাকে, অস্ট্রেলিয়াকে, এদেরকে প্রেশারাইজ করবে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করো, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করো, ন্যাটোকে একত্র করো। আপনার কি মনে হয় যে যদি এটা শুরু করে তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ তখন সাথে সাথে ক্লোজ হয়ে যাবে না? সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। জাস্ট ইরানের এই শুভ নববর্ষের আগে, মানে আজকে যে শুভ নববর্ষ উদযাপন করে দিছে ইরান আমাদের পক্ষ থেকে, বলা যায় এইটার 2 দিন সর্বোচ্চ আগে ইউক্রেন বলছে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে পড়ছে। তারা এটা বলছে যে আমাদের এয়ার ডিফেন্স ভেঙে পড়ছে, আমাদের আরো পাঠাও, প্যাট্রিয়ট পাঠাও, এটা বলছে। আমেরিকা বলছে না, আমরা আর পাঠাতে পারবো না, মিটিং করবে, চিন্তা করবে, সিদ্ধান্ত নেবে। যে ইরান ইসরায়েলকে কয়েক ঘন্টার জন্য বিজি রাখায়, তারা গাজায় আর হামলা করতে পারে নাই, এবং এই বিজি রাখা কিন্তু ইরানের ফুল ক্যাপাসিটি না, ক্যাপাবিলিটি না, জাস্ট আ স্ল্যাব। এটা হলো একটা চর দেওয়া। ইরানের সাথে যদি ফুল এনগেজমেন্ট হয় ইসরায়েলের, হিজবুল্লাহ রেডি হয়ে আছে ফুল এনগেজমেন্টের জন্য, এটা জেনে থাকবেন। ইয়েমেনে আনসারুল্লাহ হুসি ফুল এনগেজমেন্টের জন্য রেডি, এটা জেনে থাকবেন। এবং হামাস তো অবশ্যই তখন ফুল ফ্লেজেড, আবার তারা ইসরায়েলের ভিতরে ঢুকে পড়বে, তখন চিত্র কি হবে? এবং ইরাক থেকে ঢুকে পড়বে, তখন চিত্র কি হবে? এবং সামহাও যদি আমেরিকা ইনভলভ হয়, আমেরিকার ঘাঁটিগুলো ব্যবহার করে, আমেরিকার ঘাঁটিগুলোতেও ইরান হামলা করবে, এবং আরব রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করবে, কেননা তারা দীর্ঘদিনের শত্রু হিসেবেই অপারেট করে আসতেছে। ইরান বহু বছর ধৈর্যের পরীক্ষা দিছে, বাট তারা 2020-এ আমেরিকার সেনা ঘাঁটিতে একবার হামলা করছে, সো তারা এখন চাইলে আর একটা হামলা করতে পারে। 2024-এ তারা ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা করছে, সো এখন তারা চাইলেই যে কোনো কিছু, ইসরায়েল তুমি আর একটার পান থেকে তোমার চুন খসবে, আমরা হামলা করব। আর হামলায় তুমি কখনোই আমেরিকাকে সাথে পাবে না, কারণ অলরেডি কুয়েত কি বলছে দেখো, কাতার কি বলছে দেখো। আর তুরস্কের মতো মুনাফেক, এটা বলতে বুঝাচ্ছি তুরস্কের সরকার, এদেরকেও কিভাবে নিজের কাজে লাগাতে হয় ইরান এটা জানে, ইরান ওইটা জানে। তো আমরা কিন্তু এক্সক্লুশনারি অ্যাটিটিউড মানে বহন করতে চাই না, যে সবাইকে এক্সক্লুড করে দেব, তুরস্ক কাফের, মানে মুনাফেক, এই এরদোয়ান বাদ, না না না। এরদোয়ানের সাথে সুসম্পর্ক রেখে এরদোয়ানের চারিদিকের গেম এমনভাবে সাজাতে হবে যে এরদোয়ানের বেস্ট ইন্টারেস্ট হবে ইরানের সাথে একসাথে চললে। যেইভাবে আজকে বাইডেন ইরানকে বলল ডোন্ট, 24 ঘন্টা পর নেতানিয়াহুকে বলে স্ট্যান্ড ডাউন। 24 ঘন্টার মধ্যে কথা ঘুরে গেছে, আপনারা দেখছেন। একটু আগে বলছে আয়রন ক্ল্যাড সাপোর্ট, ইরানকে বলছে ডোন্ট, আবার নেতানিয়াহুকে 24 ঘন্টা পরে বলে স্ট্যান্ড ডাউন। এটাই হচ্ছে গেম, এইটাই হচ্ছে ডিপ্লোম্যাসি। আর যারা যুদ্ধ মনে করে যে এইসব বিবেচনা বাদ, কিছু চিন্তা করার দরকার নেই, তাদের অ্যাকচুয়ালি ব্রেইনই নাই। তাদের উত্তেজনা হলো ব্লাডে আসে, তারা মনে করে একটা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে আসি, খুব ভালো লাগবে, একটা পৌরুষ ফিল হবে। এটা কিন্তু প্রকৃত সাহসিকতা না। আমরা যে সাহস আর বদ্রাকের পার্থক্য গাদা অধ্যায়ে আলাপ করছি শেষে, যে প্রকৃত সাহস আসে ইমান থেকে এবং ঠান্ডা মস্তিষ্ক থেকে। এবং প্রকৃত সাহসী ব্যক্তি যখন তার গাদাবের চর্চা করে, আজকে ইরান যেটা করছে এটা গাদাবেরই একটা বহিঃপ্রকাশ, তারা যখন গাদাবের চর্চা করে পরবর্তীতে তারা আফসোস করে না। কিন্তু বদরাগী লোকেরা পরে আফসোস করে, আহা এটা না করলে মনে হয় ভালো ছিল, ও এটা করবো পাল্টা এরকম রেজাল্ট আসবে, এটা তো বুঝি নাই। কারণ তারা 10 ধাপ সামনে আগায় চিন্তা করতে পারে না, তাদের ব্রেইন তো মাথায় নাই, অন্য কোথাও আছে, এবং সেটা খুব ছোট। তো
এই হচ্ছে মোটামুটি চিত্র। আমরা কয়েকটা প্রিন্সিপাল মেনটেন করতে চাই। এক হচ্ছে এক্সক্লুশনারি অ্যাটিটিউড বাদ দিতে হবে, এটা মুসলিম উম্মার যে ঐক্যের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির পরিপন্থী। অতএব আজকে যেই মূর্খ অশিক্ষিত বোকা মুসলমানেরা, নির্বুদ্ধি হদ্দ মুসলমানেরা, এরা যা বলতেছে ইরানের এগেনস্টে, তাদের সাথে ফাইট করেন না এবং তাদের এই অন্তরের রোগকে আরো উস্কায় দিয়েন না। তাদের ব্রেন মাথা থেকে নেমে অন্য কোথাও চলে গেছে, তো ওইটুকুর মধ্যে আটকায় আছে, এখন ব্রেনটা ফিরায় আনতে হবে। সো পলিসি চিন্তা করেন, তারা বাংলাভাষী আমাদের ভাই ব্রাদার, তারা, এটা একটা অ্যাপ্রোচ। এক্সক্লুড করা যাবে না কাউকে, কারণ ওই মুসলমানের জাকাতের টাকা, ওই মুসলমানের খুমসের টাকা এবং ওই মুসলমানের একটা আল্লাহু আকবারও আমার লাগবে এই জালিমের এগেনস্টে ফাইট করতে। আমাদের এই বিগার পিকচার ভুলে গেলে চলবে না, আমাদের প্রত্যেক কথায় এই উইজডম থাকতে হবে। সো আমাদের উই শুড বি মোর অ্যাকোমোডেটিং, সবাইকে অ্যাকোমোডেট করতে পারতে হবে, এটা দরকার আছে। অন্যদের বুদ্ধি কম, ঠিক আছে, বুদ্ধি বাড়ানোর 10 বছরের প্রজেক্ট হাতে নেন, শেষ 6 বছর আমরাও ইনশাল্লাহ প্রতিরোধ ফ্রন্টের সাথে থাকতে পারবো। সো এক্সক্লুশনারি অ্যাটিটিউড বাদ দিতে হবে, গ্রোথের জন্য সময় দেন, ইনক্লুড করেন, এটা হচ্ছে আমার প্রথম রিকোয়েস্ট। সেকেন্ড, স্ট্র্যাটেজি, মিলিটারি স্ট্র্যাটেজি, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আমরা চেহেলা দিছে এটা আপনাদেরকে বলছি যে এই বছর যেহেতু আমরা কুদস দিবস পালন করছি, এই 40 দিনের ভিতরে আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আমরা আগামী বছরে আপনাদেরকে বই হাতে তুলে দিব, যেখানে আমরা মিলিটারি স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, জমি, তারপরে পাহাড়, তারপর এই সমস্ত বিষয় যা কিছু সমর বিষয়ে ইম্পর্ট্যান্ট আছে, এবং আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন কলাকৌশল এবং আরও প্রাসঙ্গিক বিষয়, ইতিহাস, এগুলো আপনাদের হাতে আমরা বই তুলে দিতে চাই প্যালেস্টাইন সিরিজ আকারে, যেটা আল্লাহ তৌফিক দিলে আমরা এবছর কার্যক্রম শুরু করব এবং এটা আমরা বছরের পর বছর কন্টিনিউ করতে চাই আমাদের উইজডম ডেভেলপের জন্য এবং আমাদের এই বোকা মুসলিম ভাইদের চোখ খোলার জন্য। সো আমাদের এটা একটা লং টার্ম প্রজেক্ট, আমাদের শুধু সাময়িক এক্সাইটেড হলে হবে না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই প্রজেক্টে অংশীদার হন, যে যেভাবে পারেন বুদ্ধিভিত্তিকভাবে, অর্থনৈতিকভাবে, সময় শ্রম দিয়ে এই প্রজেক্টে অংশীদার হন। ইনশাল্লাহ আমরা 19 এপ্রিলের পর থেকে আমরা এই প্রজেক্ট নিয়ে মিটিংয়ে বসবো এবং আমরা এই প্রজেক্ট শুরু করবো ইনশাল্লাহ। আমরা প্যালেস্টাইন বিষয়ে এবং সমর বিষয়ে আমরা এই হলিউড দেখা, এই রিলিজ দেখা উত্তেজিত ব্যক্তিদেরকেও এবং আমাদের নিজেদেরকেও নলেজ দিতে চাই, ট্রু নলেজ, ঠান্ডা মাথার নলেজ। তো এটা হলো সেকেন্ড জিনিস। ফার্স্ট জিনিস, এক্সক্লুশনারি অ্যাটিটিউড বাদ দিতে হবে, অ্যাকোমোডেট করতে হবে, ইনক্লুড করতে হবে, গ্রোথের সময় দিতে হবে এবং উইজডম সহকারে এই বোকা মূর্খ লোকদের উল্টাপাল্টা কথা ধৈর্য ধরে শুনতে হবে। যদি আমরা সঠিক পথে চলি, 10 বছর পর সে যে আমার সুরে গান গাইবে, এটার গ্যারান্টি আমি এখন দিতে পারি, কারণ আমি অ্যাপ্রোচ জানি, আমাদেরকে অ্যাপ্রোচ জানতে হবে। এই হচ্ছে দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে আমরা ইরান এবং এই রেজিস্ট্যান্স যে ফ্রন্ট, এইটার ব্যাপারে যা কিছু হবে এখান থেকে শিয়া সুন্নির চশমাটা একেবারে সরাই ফেলবো। এইটা আমাদের বিগার যেই লক্ষ্য, এটা অ্যাচিভ করার জন্য প্রয়োজন। শিয়া সুন্নি বিষয়টাকে আমি ইগনোর করতে বলতেছি না, এটা একটা রিয়ালিটি। বাট আমরা যখন চেহেল হাদিসে নফসের জিহাদের কথাবার্তা বলি, শিয়া সুন্নি আলাপ ইমাম খোমেনি কোথাও করেন নাই, এটা কোনো জায়গায় দরকারই নাই নফসের জিহাদে। আর আমরা যেই রেজিস্ট্যান্স ফ্রন্টের সাপোর্টে আছি এবং যেই বিজয় আমরা এখন অবলোকন করতেছি, অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, এইটাকে এগিয়ে নিয়ে যেতে হলে শত্রুর হাতে অস্ত্র আছে শিয়া সুন্নি বিভক্তি, যেটা তারা বহু বছর ধরে ব্যবহার করে আসতেছে। আমাদের হাত দিয়ে, কথা দিয়ে কোনো ক্রমেই যেন ভুলে শিয়া সুন্নি কোনো ধরনের বিভক্তি না আসে। অতএব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন অনলাইনে অফলাইনে কথাবার্তা বলবেন, বোকা মূর্খ মুসলমানদেরকে কোনো মাঝহাবি ট্যাগ দিয়ে কথা বলেন না, যে এই মাদখালি অথবা এই আহলে হাদিসরা অথবা এই সালাফিরা বা সুন্নিরা এরকম বা এরকম, এইভাবে কথা বলেন না। উই নিড দেম, দে আর আওয়ার মুসলিম ব্রাদার্স, এটা বুঝতে হবে। উই আর ওয়ান উম্মাহ, এইটা বুঝতে হবে। নাহলে ইরান কিভাবে শিয়া রাষ্ট্র হয়ে
ফিলিস্তিনের জন্য এত নিজেদের রক্ত ঝরাইছে বা এখন পর্যন্ত ঝরাচ্ছে, ট্রুলি এটাতে বিলিভ না করলে আজকের এই ট্রু প্রমিস তারা ডেলিভার করতে পারতো না, বিকজ দে ট্রুলি বিলিভ ইন ওয়ান উম্মাহ। এবং আমাদেরকেই, আমরা যারা আহলে বাইতের উইজডম এগুলো সম্পর্কে কিছু হলেও দূর থেকে কিছু ঘ্রাণ পাই, কিছু আলো দেখতে পাই, আমাদের এই উইজডম ধারণ করতে হবে। শিয়া সুন্নি চশমা এটা শত্রুর হাতের একটা বানানো চশমা, মুসলিম উম্মার কাছে তুলে দেওয়া হয়েছে। এটা আমাদের ভেঙে ফেলতে হবে এবং এই চশমার উৎপাদন কারখানা আমাদের ভেঙে ফেলতে হবে। এই চশমা কোনো ক্রমে আমাদের মুসলিম ভাইদের চোখে দেওয়া যাবে না। আপনারা জানেন এই চশমা যারা দীর্ঘদিন চোখে দিয়ে রাখছিল তারা আজকে কতটা মূর্খের মতো কথা বলতেছে। সুস্পষ্ট বিজয় চোখের সামনে দেখে, ইরানের সুস্পষ্ট জবাব দেখেও তারা বলতেছে এটাও নাটক। যদি সমস্ত মানুষ মারা যায়, মেরে ফেলা হয়, তখন তারা বলবে কি এটাও নাটক, কেন আমেরিকায় তো কিছু করলো না, কেন ওইখানে তো কিছু করলো না। তারপর বলবে কি যে কই আমাদের হাসিনা সরকারকে তো কিছু করলো না, তাহলে ওগুলো সবই নাটক। কিরকম বোকার হদ্দ নির্বোধ বানায় রাখা হয়েছে এদেরকে এই শিয়া সুন্নি চশমা দিয়ে, এই সমস্ত তথাকথিত ইসলামিক পরিবেশের ভিতরে দিয়ে, এটা আপনারা বুঝতেছেন। এবং তারা আমাদের ভাই, তারা আমাদের প্রতিবেশী, বন্ধু, আত্মীয় স্বজনের ভিতরে। এইরকম মানুষদেরকে আমরা কিভাবে উদ্ধার করব? আমাদের কিছু হলেও তাদের প্রতি দায়িত্ব আছে। অতএব শিয়া সুন্নি চশমা আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই না। যেখানেই রেজিস্ট্যান্সের বিষয়, যেখানেই জালিমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম, আপনারা মানুষের চোখে নতুন চশমা পরায় দেন, যেই চশমা ইমাম খোমেনি পরছেন এবং ইমাম খোমেনি পরাইছেন, যেই চশমা কারবালার চশমা। জালিম আর মাজলুম এর বাইরে আর কিছু নাই, এবং আমরা মাজলুমের পক্ষে ইনশাল্লাহ। মোটামুটি এই বিষয়গুলো মাথায় রেখে এখন থেকে আগামী দিনগুলো অবজার্ভ করতে থাকেন ঠান্ডা মাথায়, এবং আমাদের বোকা মুসলিম ভাইদেরকে সাথে নিয়ে আসেন ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা এখন কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে পারেন। আর ওলি এই যে কতগুলো কমেন্ট আসছে এগুলো পড়ে শোনান। যারা সরাসরি মাইক অন করে কথা বলতেছেন আপনারা কথা বলতে পারেন। ধন্যবাদ আপনাকে আপনার আলোচনা রাখার জন্য। তো সাগর আহমেদ ভাই কমেন্ট করতেছে আমাদের বাংলাদেশের একটাই আফসোস, ইসরায়েল কেন ধ্বংস হলো না। ইরান সব জানিয়ে শুনে নিজেরা প্ল্যান করে হামলা করেছে। বাংলাদেশ আগের দিনে একটা কমেন্ট করতে আরেকটা এরকম যে বাঙালির মিটারগুলো মূলত অ্যান্টি ওয়েস্টার্ন, কারণ তারা কমিউনিস্ট বা সোশ্যালিজম টাইপ সোভিয়েত। এবিসিডি 678 আইডি থেকে দুটো পাওয়া গেছে। একটা হচ্ছে যুদ্ধটাকে দীর্ঘমেয়াদী হবে, এটার নাকি বিষয়টা এখানে থামাতে চাচ্ছে। বিষয়টি শুনেছি কিন্তু দূরত্ব অথেন্টিক কিনা জানি না। আর পরে একটা কমেন্ট শেয়ার করেছে যে অনেকে বলে 4 বছর আগে ইরাকের ওই ঘাঁটিতে হওয়া হামলা নাকি মূলত থাকার ঘর শক্ত করা হয়েছিল, যা আমেরিকার কোনো ক্ষয়ক্ষতিই হয়নি। আমি দুইটা কোশ্চেনের কথা বলি, সেটাতে দুইটা কোশ্চেনে তার তার কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা আছে। যেমন হচ্ছে বিষয়টা শুনেছি কিন্তু নিউজ অথেন্টিক কিনা জানি না। এই যে নিউজের যে সোর্স, যে ব্যাপারটা আমাদের কথার মাধ্যমে এসেছে, এই ব্যাপারটা জানতে হবে। যেমন আপনি যদি সিএনএন থেকে খবর খুঁজেন তাহলে তার ব্যাপারগুলো ক্লিয়ার হবে না, বা বিবিসি বাংলা, বিবিসি নিউজ থেকে খবর খুঁজে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তারা তো কখনোই বলবে না হ্যাঁ আমাদের ঘাঁটি উড়িয়ে দিয়েছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে প্রথম কোন দেশ আমেরিকার সাথে সরাসরি হামলা করেছে, আমেরিকার সেনাবাহিনী, কিন্তু এই দেশটা তার কোনো রেসপন্স করে। এটা তো কখনো তারা স্বীকার করবে না, কারণ এটা স্বীকার করলে তো জনগণের তাদের পপুলারিটি হবে। যেভাবে নেতানিয়াহু তার পপুলারিটি অলরেডি হারিয়েছে, আমার তো তারা ধ্বংস করছে, তাদের সিভিলিয়ান মারে, তাদের সিভিলিয়ান মারছে, তারা জায়গা ধ্বংস করছে, তারা বাড়িঘর ধ্বংস করছে। এটা তো কোনো যুদ্ধের কাজ, এটা তো কাপুরুষতা, এটা তো সাহসিকতা। এই জিনিসটা বুঝতে হবে সাহসিকতা কি, যুদ্ধ কি, কাপুরুষতা কি। অনেক হিটলারের সাথে ইরানকে তুলনা করছে, অনেকে যেটা বলে নির্বোধ ছাগল, তার কিছু মানুষ আছে যাদের কিছু বেশি এক্সাইটেড, বুঝে না হয়তো কি করছে। আসলে হিটলারের সাথে আয়াতুল্লাহ কোনো তুলনাই হয় না, হিটলারের সাথে নেতানিয়াহুর তুলনা হয়। এই দুজন সেম, তারা হচ্ছে মানুষ মারছে, সিভিলিয়ান মারছে, বাচ্চা কাচ্চা মারছে, সরকারি ধ্বংস করছে, গ্যাস চেম্বার, একদম গ্যাস চেম্বারে মারছে, একদম প্রান্তে জানা। নিউজের বিষয়ে আমি এটা বলি, দেখেন নিউজের বিষয়ে আমাদের কিন্তু রিলায়েবল নিউজ সোর্স অনেক কম, এটা একটা বাস্তবতা। এখন এই বাস্তবতার মধ্যে থেকে আমি আপনাদেরকে দুইটা অপশন বলি। এক, রিলায়েবল নিউজ সোর্স খুঁজবেন, খুবই কম। আর তারাও যে ভুল ত্রুটির ঊর্ধ্বে তা না। ইরানি মিডিয়া মানে যে 100% সত্যবাদী হবে ভাই, এরকম তো কোনো গ্যারান্টি আল্লাহ নবী রাসূল দেন নাই। তো বাট রিলেটিভলি রিলায়েবল, সো সেটা আমরা দেখব। কিন্তু আমি ওখানে থামতে চাই না। আমি চাই অ্যাটলিস্ট আমাদের কিছু সংখ্যক মানুষ থাকুক
যাদের ট্রু জার্নালিস্টিক ক্যাপাবিলিটি থাকবে, যারা বিবিসি, সিএনএন, রয়টার্স এদের এক একটা নিউজ পড়লে কোন শব্দকে রিভার্স করে কোন শব্দের পিছনে কি আছে একটা অ্যালগোরিদমে ফেলে দিয়ে বুঝবে অ্যাকচুয়াল কাহিনী কি হয়েছিল। অর্থাৎ আমাদেরকে ওদের থট প্রসেসের সাথে এত বেশি পরিচিত থাকতে হবে যে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়াল ঘটনা যদি হয় 10, এখানে 10, এখানে 5, এখানে 7, ওরা তখন 10কে কত হিসেবে দেখায়, 5কে কত হিসেবে দেখায়, 7কে কত হিসেবে দেখায়। তখন আমরা যখন দেখব যে ওরা দেখাইছে 30, তখন আমরা যখন দেখব ওরা বলতেছে 30, আমরা বুঝে নেব 10। অন্য কোনো বিষয়ে আমরা জানবো যে অ্যাকচুয়াল সিচুয়েশন যদি হয় 100, ওরা বলে 50। ওদের রিপোর্টে যদি দেখি 50 লেখা, আমরা বুঝে নেব অ্যাকচুয়াল হলো 100। ওদের নিউজকে ডিকোড করলেই আমরা অ্যাকচুয়াল ঘটনা জানবো, কারণ ওরা কিন্তু ট্রু নিউজগুলো ওদের হাতে আসে। সারা দুনিয়াতে ওদের এত এজেন্ট, এত গোয়েন্দা, এত জার্নালিস্ট, ইনফর্মার সব কিছু রেডি আছে যে কোথায় কি হচ্ছে আমরা আজকে এখানে যা আলাপ করতেছি তারা ওটা নিউজ নিয়ে বসে আছে যে এখানে একটা কিছু হচ্ছে, এই রিপোর্ট তারা করতেছে। এগুলো তারা করে এবং তারপর পাবলিককে তারা ব্রেন ওয়াশিংয়ের জন্য যে কথাগুলো দেয় সেটা আমাদের বুঝতে হবে। ওদের প্যাটার্নের সাথে আমাদের অভ্যস্ত হতে হবে। অভ্যস্ত হলে আমরা বুঝবো যে ওরা যা বলে শুধু ওদের বক্তব্য শুনে আমরা বুঝে ফেলবো আসল কাহিনী কি হয়েছে। ইভেন আমার অথেন্টিক সোর্স থেকে নিউজ না আসলেও শুধু পশ্চিমাদের রিপোর্ট দেখলে আমরা ধারণা করে ফেলতে পারবো যে অ্যাকচুয়াল কাহিনী কি হয়েছে। পশ্চিমারা যখন ছোট বাচ্চারা যখন পড়ে গিয়ে বলে কই ব্যথা পাই নাই, ওরকম বলে, আমরা বুঝতে পারবো যে তারা আসলে কি বলতেছে এবং কেন বলতেছে। ভিডিওতে আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে কতগুলো মিসাইল হিট করতেছে। তারা বলে আমরা 99% ইন্টারসেপ্ট করছি, মোর দ্যান 99%। হ্যাঁ, ওলি বলেন। আচ্ছা, এটা মনে হয় আমি অলরেডি একবার মানে আলাপের মধ্যে বলছি যে দীর্ঘস্থায়ী হওয়ার ইরানের দিক থেকে কোনো চান্স নাই। ইরানের এখানে যুদ্ধ করার কোনো ফায়দা নাই। ইরান রিয়েলি একা একা এই যুদ্ধ করতে চায় না এবং এখন এই যুদ্ধের জন্য ইরান বেস্ট প্রিপেয়ার্ড না। এখন ইরান আসলেই বেস্ট প্রিপেয়ার্ড না এটার জন্য। সো ইরান এটা করতে চায় নিজে থেকে, আই ডোন্ট থিঙ্ক সো। তবে নেতানিয়াহু যদি বাধ্য করে তাহলে এটা হবে এবং যুদ্ধ শুরু হলে ইনশাল্লাহ ইরান বিজয়ী হবে, প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে। কেন বলতেছি একটু পরে বলে আপনার কথাটা শুনি। কারণ এই যে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়, আপনারা ইমাম খোমেনির অনেক বক্তব্যে অনেকে শুনে থাকবেন, ইমাম বলছেন যে আমরা চাইনি এমন অনেক কিছুই হয়েছে এবং আমরা দেখছি সবই ইসলামের পক্ষেই আসছে, এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে। এবং এই শাহের বিরুদ্ধে শাহকে পতন ঘটানো এগুলো ইনিশিয়াল টার্গেট ছিল না। ইনিশিয়ালি ইমাম খোমেনি শাহকে নসিহত করছেন, তুমি এটা করো না, কোরআন বিরোধী কাজ করো না, পশ্চিমাদের কাছে নিজেদের দেশ বিকিয়ে দিও না, এটা করো না, তোমরা শাসন করতেছো কিন্তু তোমরা মানুষকে জুলুম করো না, ক্ষতি করো না, নসিহত করছিলেন প্রথম। এবং এইভাবে করে এত লোকের রক্ত যাবে, প্রাণ যাবে, এইভাবে হবে, এইটা কোনো ঘোষিত টার্গেট ছিল না। কিন্তু শাহ তো গরম মাথার, সে একদিনে 4000 মানুষকে মেরে ফেললো। ব্ল্যাক, কালো এক শুক্রবার বলা হয় ওটা। তো অনেক মানুষকে মেরে ফেললো একদিনে। তারপরে মানুষ মারা সে কন্টিনিউ রাখলো, ইমাম খোমেনির উপর জুলুম নির্যাতন, তার বড় সন্তানকে হত্যা করলো, এইগুলো সে কন্টিনিউ রাখলো, যার ফলে বিপ্লব হয়ে গেল এবং সেই বিপ্লব বিজয় হলো, সাকসেসফুল হলো। তো এমনও হইতে পারে যে ইরান ইনিশিয়ালি কোনো কিছু প্ল্যান করে নাই, ইরানের উপর হামলা শুরু হয়েছে এবং ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় এই পতাকা ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে দেয়া হবে। ইমাম খোমেনি এটা বলছিলেন এবং আমরা ট্রুলি এটা বিলিভ করি। এটা কোনো আবেগের কথা না, কারণ আজকে 35তম দিন আপনারা চেহেল হাদিসের থ্রুতে খোমেনিকে যতটুকু চিনছেন, আসলে চেনা হয়নি বাট যতটুকু চিনছেন তাতে অন্তত এটুকু বোঝা উচিত যে খোমেনি কোনো পলিটিক্যাল রেটরিক দেয় না বা দিত না এবং খামেনিও সেরকম না। বরং ইমাম খোমেনি যখন বলছিলেন যে এই পতাকা তো আমরা আমাদের ইমামে জামানের হাতে তুলে দেব, এই ইসলামী ইরানের পতাকা আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে তুলে দেব, তার মানে ট্রুলি আমরা বিলিভ করি যে
ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত ইসলামী ইরান টিকে থাকবে, প্রতিরোধ ফ্রন্ট টিকে থাকবে, এবং ইনশাআল্লাহ তারা বিজয়ী হতে হতে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে নিজেদেরকে আত্মসমর্পণ করবে ইমামের হাতে, ইয়েমেনি বাহিনী, ইরানি বাহিনী। আর যদি হামলা করে তখন যে তাসের ঘরের যে বিষয়টা ওইটা বলি, যদি নেতানিয়াহু আরেকটা মিস্টেক করে, রাহবার খুব ক্লিয়ারলি এটাকে মিস্টেক বলছেন, ওদের জায়গা থেকে এটা অ্যাকচুয়াল মিস্টেক। কারণ এখন যদি মানে ও যদি হামলাটা না করতো তাহলে কি হতো? তাহলে কি হতো যে ও হামাসের সাথে পারতেছে না, এটুকুই। কিন্তু এখন কি হলো, ও হামাসের সাথেও পারে না, ও ইরানের সাথেও পারে না। ও ইরানে হামলা করার জন্য সবাইকে ডাকতেছে, কেউ ওর ডাকে সাড়া দেয় না। আরব আগেই বলছে আমরা ভাই এর মধ্যে নাই, কারণ এটা মহাযুদ্ধ, এটা এর মধ্যে আমরা নাই। আমেরিকা ফোন করে বলতেছে স্ট্যান্ড ডাউন। তাহলে এখন কি বোঝা গেল? তাহলে এখন আমেরিকারও তো একটা ফেসটা নষ্ট হলো যে আমেরিকা এই যুদ্ধটাকে ভয় পাচ্ছে। আর এইটাও প্রমাণ হয়ে গেল, ইভেন জেলেনস্কি ইউক্রেনে এই ন্যাটোকে যতটা ইনভলভ করতে পারছে, এদের যত অস্ত্রশস্ত্র নিতে পারছে, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ওইটুকু সাহায্যও পাবে না, উল্টা বাইডেন বলতেছে স্ট্যান্ড ডাউন। এবং বাইডেন যদি এটা বলে, জেনে রাখেন যে ইউরোপিয়ানরা ওরা তো আরো মানে দুই পায়ের মধ্যে লেজ দেওয়া প্রাণী, ওরা আরো কোনো হেল্প করা কিছুর মধ্যে নাই। এমনি ইউরোপে এক একটা দেশে ইন্টারনাল অবস্থা খুব মানে হেফাজত অবস্থা, ওরা আরো শেষ হবে নাই। তাহলে এটা প্রমাণ হয়ে গেল জনগণের সামনে, পৃথিবীবাসীর সামনে, এটা ওদের জন্য একটা নেগেটিভ ব্যাপার হলো না? অলরেডি তারা লুজিং সাইডে চলে গেছে। দে ট্রাইড ফোর্সিং দ্য হ্যান্ড অফ খামেনেই, খামেনেই ফোর্সড দেয়ার হ্যান্ড ইনস্টেড, এবং সেটাই হয়েছে। এখন যদি হামলা করে, নেক্সট কি হবে? হামলা করলে ইরান পাল্টা হামলা করবে, এবং ইরান এখন যেটা করছে অল্প কিছু ড্রোন, আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন যে ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনের এগেনস্টে জিতছে অনেক জায়গায় দীর্ঘ সময় ধরে, ইরানের সাপ্লাই দেওয়া যেসব ড্রোন দিয়ে, ইরান হলো ওই ড্রোনগুলো নিজের সিকিউরিটি এনশোর করার পর সেল করছে যেগুলা, এবং প্রোডাকশনও করছে ওইখানে রাশিয়ার মাটিতে এগুলা। আর ইরান নিজের প্রোটেকশনের জন্য কি কি ড্রোন রাখছে, এবং কোন কোন গোপন ড্রোন যেটা ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হলে বাইর হবে, এবং কি কি গোপন মিসাইল তখন বাইর হবে, এবং রাশিয়া তখন কোন কোন ওই S-400 এবং কতগুলো এগুলো তখন তাড়াতাড়ি ইরানকে দেবে যে হ্যাঁ উই আর ফাইটিং এগেনস্ট কমন এনিমি, তাড়াতাড়ি তোমাকে ডেলিভারি দিলাম। ইরান রাশিয়ার সম্পর্ক আবার খুব ইউনিক এবং কমপ্লেক্স একটা সম্পর্ক। আমি এটার উপরে পেপার লিখছিলাম 2018-তে, এই টপিকে আমি একটা কোর্স করছিলাম ওই সময়। আমি আপনাদের কেউ কেউ ইন্টারেস্টেড থাকলে ওটা দিব, পেপারটা ইংলিশে লেখা। তো যতই তাদের ঝামেলার সম্পর্ক থাকুক ইরান রাশিয়া, কোনো কোনো জায়গায় তারা খুব মিল, এবং সেই মিলের জায়গাতে হতেই পারে আরও কয়েকটা S-400 পাঠিয়ে দেবে, কারণ এরা হেল্প করছে, ওরাও হেল্প করবে। আর তখন লেবানন ফুল ফোর্সে নামবে, তখন হামাস আবার ঢুকে পড়বে। হামাস 7 অক্টোবর দ্বিতীয় 7 অক্টোবর করবে, আর ইরান একই সাথে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা করবে। তেলের বাজার তখন অস্থিতিশীল হয়ে যাবে, এবং শুধু তাই না, স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেবে। ইরানের হাতে এই একটা স্ট্র্যাটেজিক জিনিস। এবং আপনারা যারা পড়াশোনা করতে চান, আপনারা মিলেনিয়াম চ্যালেঞ্জ 2000 MC02, মিলেনিয়াম চ্যালেঞ্জ 2002, সরি হ্যাঁ MC02, মিলেনিয়াম চ্যালেঞ্জ 2002, এই একটা সামরিক মহড়া আমেরিকা করছিল। আপনারা এটা নিয়ে পড়াশোনা করবেন, যারা এই ইরান বিষয়ে গবেষণা করে তারা এটা খুব ভালো করে জানে। আপনাদের জানা থাকতে হবে যে যদি সামরিকভাবে ইরানকে পরাজিত করা পসিবল হতো, সামরিকভাবে আমেরিকা এবং ইসরায়েল এমনকি কোনো অজুহাতের অপেক্ষা করতো না যে আজকে ইরান 300 না 500 ড্রোন
হামলা করছে, অতএব আমরা এখন পাল্টা জবাব দিচ্ছি, আমরা ক্লিয়ার, আমাদের দিক থেকে আমরা টিট ফর ট্যাট শুরু করছি। না, এরকমও না। তারা সিম্পলি বলতো ইরানের মধ্যে বিন লাদেন ঢুকছে অথবা অন্য কোনো লাদেন ঢুকছে, বা সিম্পলি ইরান আমাদেরকে হামলা করতে চায়, আমরা গোপনে খবর পাইছি, তো আমরা আগে গিয়ে হামলা করতেছি। তারা এক মুহূর্ত দেরি করতো না, এবং পৃথিবীর কোনো দেশে তারা এরকম দেরি করে না। কেন তারা এখন পর্যন্ত করতেছে না? তারা এটার জন্য উদ্যোগ নিছিল। 2002 সালে তারা একটা সামরিক মহড়া চালায়। সামরিক মহড়াগুলো আপনারা জানেন। আজকে ইসরায়েলের যেই মরুভূমি, যেমন নেগেভ যেই মরুভূমি, ওর মধ্যে ওদের যে এয়ারবেজ আছে, ওই এয়ারবেজে আইআরজিসি আজকে যে হামলা চালাইছে, 1 বছর আগে আইআরজিসি এটা সামরিক মহড়া করছিল। সামরিক মহড়া মানে নিজেদেরই দুইটা পক্ষ সাজে, একটা পক্ষ ইসরায়েল সাজে, একটা পক্ষ ইরান সেজে এটা আমাদের জমি, এটা আমাদের অস্ত্র, তারপর ও ইসরায়েল হলে কিভাবে ফাইট করত সেভাবে এই পক্ষ ফাইট করে, এই পক্ষ ইরান হলে কিভাবে ফাইট করবে সেভাবে করে। তারপর তারা দেখে, মহড়া চালায় যে এভাবে করলে শেষে কে বিজয়ী হয়, কি হয়। তো এরকম একটা মহড়া আমেরিকা চালাইছিল। মিলেনিয়াম চ্যালেঞ্জ নাম দিছে কি, মিলেনিয়াম চ্যালেঞ্জ 2002। সেই মহড়াটা হয়েছিল স্ট্রেইট অফ হরমুজ। এইখানে পার্সিয়ান গালফে যদি তারা রণতরী নিয়ে আসে এবং তাদের আশপাশে যে সেনা ঘাঁটি আছে সবগুলো ব্যবহার করে, এই পার্সিয়ান গালফ ব্যবহার করে তারা যদি ইরানের এগেনস্টে একটা যুদ্ধ, সরাসরি সামরিক যুদ্ধ পরিচালনা করে, এটাতে জেতার চান্স কতখানি। এই MC-02-তে তাদেরই কমান্ডার যারা ইরানের মতো করে অপারেট করছে এভাবে করে, এই MC-02-তে তারা হেরে গেছিল, আমেরিকার পক্ষ অ্যাকচুয়ালি হেরে গেছিল। যদিও তারা এতটাই আত্মপ্রতারণা করে যে তারা ওইটার রেজাল্টও অল্টার করে দিছিল। যখন দুই পক্ষ, এটা ইরান সাজছে, এটা আমেরিকা সাজছে, তারপর তারা এই সামরিক মহড়া করতেছে, এটা মনে হয় 1 সপ্তাহের অধিক এটা চলছিল। যখন তারা দেখতেছে ইরান সাজছে যে পক্ষটা, ওরা যখন উইনিং সাইডে আছে, তখন ওর কমান্ডারকে চেঞ্জ করে দিছে। মানে যে আমরা আমাদের মহড়ার মধ্যে আমরা বিজয়ী হতে চাই। কিন্তু তারা ট্রুলি বুঝতে পারছে যে সামরিক মহড়া দিয়ে ওই MC-02-র মাধ্যমে যে ফ্রন্ট অ্যাসল্টে, ডাইরেক্ট মিলিটারি অ্যাসল্টে তারা পারবে না ইরানের সাথে। এইটার পর গোটা মধ্যপ্রাচ্যে, গোটা আরব বিশ্বে আমেরিকার পলিসি চেঞ্জ হয়ে যায়, এবং আমেরিকার পলিসি হয় ইরানের বর্ডারগুলোকে ডিস্টার্ব করা, ইরানের চারিদিকের রাষ্ট্রগুলোকে দুর্বল করা, ক্ষতিগ্রস্ত করা। এটা হয়ে যায় ওর পলিসি। বাট ওই পলিসিও ব্যাকফায়ার করছে, কারণ এখন ইরাকে ইরানপন্থী বিভিন্ন বাহিনী আছে, ইয়েমেনে আছে, লেবাননে আছে, ফিলিস্তিনে আছে, আরও সৃষ্টি হতে থাকবে, সারা দুনিয়ায় সৃষ্টি হতে থাকবে ইনশাল্লাহ, কারণ এটা জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ। তো এই MC-02-র পর তারা বুঝছে যে সরাসরি যুদ্ধে কাজ হবে না, এবং এই রিয়ালিটি এক্সিস্ট করে টু দিস ভেরি ডেট। আপনারা এটা খুব ক্লিয়ারলি সহজ একটা বাক্য মাথায় রাখেন যে আগামীকালকে সকালে যদি আমেরিকার ক্যালকুলেশনে ওরা দেখে যে ইরানের সাথে সরাসরি সামরিক যুদ্ধ করলে আমরা জিতে বের হয়ে আসতে পারবো, তাহলে তারা 1 মিনিট দেরি করবে না, এবং বাইডেন তার পলিটিক্যাল ক্যারিয়ার রক্ষার স্বার্থে এটা করবে। বাই দ্য ওয়ে, বাইডেনের পলিটিক্যাল ক্যারিয়ারও শেষ, ও আর ইলেক্টেড হতে পারবে না, ও শেষ, ইহুদি লবির সাপোর্ট শেষ। আবার ও পুরাপুরি ইসরায়েলের সাপোর্টে গিয়ে আমেরিকাকে পুরো ইরানের বিরুদ্ধে যুদ্ধেও জড়াইতে পারতেছে না, কারণ তাহলে গোটা মধ্যপ্রাচ্য থেকেই আমেরিকাকে বিতাড়ন করা হবে। তো উভয় সংকটে পড়ছে, বাইডেন আর ইলেক্টেড হইতে পারবে না, নেতানিয়াহুর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ, বাইডেনের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। এই জায়গায় একটা ইন্টারেস্টিং কথা বলি, ইমাম খোমেইনি কিন্তু প্রেসিডেন্ট জিমি কার্টার জিমি কার্টারের এটা বলি, জিমি কার্টার প্রেসিডেন্ট ছিল 77 থেকে 81, প্রেসিডেন্সিয়াল টার্ম, এই সময়। তো 77 থেকে 81, 78, 79 সালে ফেব্রুয়ারিতে ইসলামী বিপ্লব হয়। তারপরে তেহরান ইউনিভার্সিটি ছাত্ররা মিলে আমেরিকান এম্বাসি দখল করে, বলে যে আমরা স্পাইদের যেই ঘাঁটি ওটা দখল করে ফেলছি। ইমাম খোমেনিকে যখন বলা হলো, ইমাম বললেন তারা খুব ভালো কাজ করছে, হোল্ড অন টু ইট, এটা আটকায় রাখো। তারপর 444 দিন এই আমেরিকান ডিপ্লোম্যাটদেরকে বন্দি করে রাখা হলো।
এবং এইটার বিনিময়ে ইরান অনেক কিছু আদায় করে নিল। বাট সবচেয়ে সুন্দর কাজ হয়েছিল, প্রেসিডেন্ট জিমি কার্টার, তার তো নেক্সট ইলেকশন, যে আমি ইরানের সাথে নেগোশিয়েট করে আমাদের এই বন্দীদেরকে বের করে নিয়ে আসব, এটা সে দেখাতে চাইছিল জনগণের কাছে ভোট পাওয়ার জন্য, কিন্তু সে দেখাতে পারে নাই। এবং একদিকে সে মুখে বলতেছিল আমরা নেগোশিয়েট করতেছি, ডিপ্লোম্যাটিক্যালি আমরা বন্দীদের ফিরিয়ে আনতে চাই, অন্যদিকে তারা ইরানের মধ্যে, সে ইরানের একটা মরুভূমিতে, তাবাস মরুভূমিতে এয়ারপোর্ট বানাইছে অনেক দিন ধরে। তারপর সেইখানে তাদের প্লেন নিয়ে আসছে, হেলিকপ্টার আনছে। ইরান মাত্র শিশু রাষ্ট্র, ইরানের রাডারে কিছুই ধরা পড়েনি, ইরানের খবরই নাই। আপনারা অনেকেই এই ঘটনা জানেন, তাও বলি, দু একজন হয়তো নাও জেনে থাকতে পারেন। তো তখন তারা ওয়েদার রিপোর্ট সবকিছু দেখে, যেই দিন তারা কমান্ডো অভিযান পরিচালনা করবে, তাদের হেলিকপ্টারগুলো উড়বে, উড়ে গিয়ে যেই জায়গাতে আটকায় রাখা হয়েছে এই ডিপ্লোম্যাটদেরকে, আমেরিকান ডিপ্লোম্যাটদেরকে, তাদেরকে উদ্ধার করে করে হেলিকপ্টারে করে করে এনে বড় প্লেনে উঠায় নিয়ে যাবে। এরকম মোটামুটি তাদের প্ল্যান। তারপর হঠাৎ মরু ঝড় শুরু হলো। এবং কি ঝড়! এই ঝড় তো কোনো ওয়েদার ফোরকাস্টে ছিল না। তাদের ওয়েদার ফোরকাস্ট কিন্তু খুবই উন্নত, বাট ওয়েদার ফোরকাস্টে ছিল না, এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে। তারপরে এই ঝড়ে রানওয়ে বালিতে ঢেকে গেল। তারপরে ঝড় থামলো, তারপর তারা এই রানওয়ে ক্লিয়ার করে তারপর তারা কমান্ডো অভিযান শুরু করবে। তারপর তারা রানওয়ে ক্লিয়ার করার জন্য হেলিকপ্টার উড়ালো, হেলিকপ্টারের বাতাসে বালিগুলো উড়ে যাবে, রানওয়ে ক্লিয়ার হয়ে যাবে। হেলিকপ্টার উড়ালো, তারপর কি হলো, হেলিকপ্টার যে পরিচালনা করতেছে ওর মাথায় নষ্ট হলো না কি হলো, ও হেলিকপ্টার নিয়ে বসায় দিল নিচে যে প্লেন আছে ওই প্লেনের উপর। তারপর দুইটা এরকম ক্র্যাশ করে শেষ হয়ে গেল। তারপরে আরও দু একটা হেলিকপ্টার উঠতে শুরু করে তাদের কন্ট্রোল লুজ করলো ঝড়ে বা এটা ওটার কারণে, তারা ক্র্যাশ করলো। এভাবে করে তাদের মিনিমাম যে কয়টা হেলিকপ্টার দরকার ছিল ওই কয়টাও তাদের আর থাকলো না। লাস্টে দুই চারটা মনে হেলিকপ্টার ছিল, ওইটা নিয়ে তারা পালায় ফিরে আসলো এবং তাদের যত লোক মরছিল তাদের লাশ ওইখানে পড়ে থাকলো। তারপরে ইমাম খোমেনিকে যখন বলা হলো যে ইমাম এই ঘটনা হয়েছে তাবাস মরুভূমিতে, ইমাম খোমেনি শুনে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখোনি আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে যে এই বিষয়টা একেবারে কমান্ডো, একেবারে ওখানে তারা মানে ধ্বংস হয়ে গেল। আর ইরানের কোনো ক্যাপাসিটি ছিল না, ইরান জানতোই না, তারা এয়ারপোর্ট বানাইছে আর একটা দেশের মধ্যে। ক্যান ইউ ইমাজিন? ইভেন বাংলাদেশে এরকম পসিবল না যে আমাদের কোনো এক জায়গায় কোনো একটা কিছু ঢুকছে, হেলিকপ্টার এসে তারপর লোকজন এসে এয়ারপোর্ট বানাচ্ছে, আমরা বুঝবো না। যত রিমোট এলাকায় হোক না কেন, পুরো এলাকায় তো আমরা রাডারে ধরতে পারি। ইরানে সে অবস্থা হচ্ছিল না। আল্লাহ সাহায্য করছেন, আল্লাহর উপর ভরসা করে তারা এই অবস্থায় এগুলো পার করে আসছে। ইমাম খোমেনি তারপরে হস্টেজদেরকে আটকায় রাখলেন। জিমি কার্টার তারপর দিন ক্যামেরায় এসে বলল যে আই টেক ফুল রেসপন্সিবিলিটি, এটা আমার দোষ যে আমাদের এতগুলো সোলজারের লাইফ লস্ট হয়েছে, এটা আমারই দোষ, আমি এর জন্য ক্ষমা চাই, তাদের পরিবারের কাছে ক্ষমা চাই, আই এম ট্রুলি সরি, এই সমস্ত কথাবার্তা বলল। এবং তারপর তারা আবারও নেগোশিয়েট করতে থাকলো। মানে তারা কিন্তু অ্যাকচুয়াল ডিপ্লোম্যাট না, তারা বাইরেতে দেখাচ্ছে যে ইরান তোমার সাথে আমরা নেগোশিয়েট করতেছি বন্দি বিনিময় নিয়ে, আমাদের বন্দিদেরকে ফেরত দাও, তোমাদের পয়সা লাগবে কি লাগবে আমরা দিব, ডিপ্লোম্যাসির টেবিলে আছি আমরা। ওদিকে তলে তলে তারা হামলা করতেছে, কমান্ডো পাঠাচ্ছে। তারা কখনোই ডিপ্লোম্যাসিতে বিশ্বাস করে না, এখনো না, দে নেভার বিলিভড ইন ইট। এই জিমি কার্টারের পলিটিক্যাল ক্যারিয়ারটা কিভাবে শেষ হলো? সিনেম্যাটিক ভাবে। আপনারা তো অনেকেই, আপনারা না হয়তো, বা ফেসবুক বাসী তো আজকে খুব সিনেম্যাটিক এক্সাইটমেন্টে আছে, বাট ওইটা একটা সিনেম্যাটিক দৃশ্য ছিল। জিমি কার্টার নিজেই বলছে ঘটনাটা, যে ইলেকশনে সে হেরে গেল। তারপর যখন রোনাল্ড রিগান শপথ নিচ্ছে যে আই রোনাল্ড রিগান হ্যান ত্যান, নতুন লোক ইলেক্টেড হয়ে গেল, প্রেসিডেন্ট হলো। জিমি কার্টারই একবারই খালি প্রেসিডেন্ট হইলো, দ্বিতীয়বার হইতে পারলো না। রোনাল্ড রিগানের শপথ নেওয়া শেষ, সারা পৃথিবীর মিডিয়াতে ভাষণ প্রচার হচ্ছে। তখনই মানে সংবাদ আসলো জিমি কার্টার, সে তো তখনও প্রেসিডেন্ট, রোনাল্ড রিগান তো আগে শপথ নেবে, তারপরে ধীরে ধীরে বেশ কিছুদিন পর হলো ক্ষমতা হস্তান্তর হয়।
জিমি কার্টার মানে জিমি কার্টার তখনও প্রেসিডেন্ট, সো তার কাছেই সব কিছু ফোন টোন এভরিথিং। তো সে বলতেছে যে আমি ওই শপথ অনুষ্ঠান শেষে যখন বেরোচ্ছি আমার ওই লিমোজিন গাড়ির মধ্যে ঢুকছি, ওখানে তো তার টেলিফোন থাকে, টেলিফোনে সারা পৃথিবীতে সিআইএর যত এজেন্ট আছে সবার সাথে সে ওই গাড়ির মধ্যে টেলিফোনে বসে যোগাযোগ রাখে সব জায়গাতে সার্বক্ষণিক। সে বললো যে আমি গাড়িতে বসে আমি ওই উঠালাম, রিসিভার উঠালাম, এবং আমি নিউজ পেলাম যে আমাদের বন্দীদের মুক্ত করা হয়েছে। মানে খোমেনি এটা ইচ্ছা করে ডিলে করছে যে জিমি কার্টার এর পরাজয়, রোনাল্ড রিগানের শপথ গ্রহণের পর আমি মুক্ত করে দেখাই দেব যে জিমি কার্টার তোমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করার চাবি আমার হাতে। এইটা ইমাম খোমেনি করছিলেন। আর বর্তমান রাহবার ইমাম খোমেনির সুযোগ্য উত্তরসূরি সাইদ আলী খামেনেই, তিনি একই সাথে দুইজনের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দিলেন, বাইডেন আর নেতানিয়াহু। তারা আর জীবনে ইলেক্টেড হইতে পারবে না, শেষ, এইখানেই তাদের ক্যারিয়ার শেষ। বাইডেন এক গেড়াকলে পড়ছে, কয়েক মায়ের মধ্যে পড়ছে, চোরাবালিতে আটকা পড়ছে। নেতানিয়াহু তারও বড় চোরাবালিতে আটকা পড়ছে। বাইডেন বলল ডোন্ট, এখন বলে স্ট্যান্ড ডাউন। অলরেডি বাইডেন অটিস্টিক বলা ঠিক হবে না, ওর ব্রেইন নষ্ট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, একটা জাস্ট মুখোশ, ওকে দিয়ে কথা বলায় জাস্ট পুরাই মুখোশ, প্রচুর এভিডেন্স আছে আপনারা জানেন। বাট ওর ক্যারিয়ার শেষ, ও আর হইতে পারবে না, নেতানিয়াহু শেষ। এটা আমাদের বর্তমান রাহবার এটা করছেন, এবং আমরা খুবই আশাবাদী এবং আশা পোষণ করি যে আমাদের এই রাহবারের জীবদ্দশাতেই যেন এই ক্যান্সারের আমরা শেষ দেখে ছাড়ি। ঠিক আছে, আমাদের মনে হয় আমরা 12টা 20 বেজে গেছে। হ্যাঁ ঠিক আছে অলি, আমরা মনে হয় প্যাচ আপ করতে পারি। ফেসবুকে কিছু কমেন্ট আসছে কিনা আমি দেখার সুযোগ পাইনি। জি ইনশাল্লাহ ঠিক আছে, অনেকগুলো কমেন্ট আসছে। যুদ্ধটা কি দীর্ঘমেয়াদী হবে কিনা এই বিষয়ে বললেই হবে। আমার প্রশ্নের মূল উদ্দেশ্য এটা ছিল, ওই তো বললাম যুদ্ধটা দীর্ঘমেয়াদী হওয়ার কোনো চান্স নাই, কোনো দিক থেকে চান্স নাই। সারা পৃথিবী এখন ইসরায়েলকে থামাবে, সারা পৃথিবী ইসরায়েলকে থামাবে। জাস্ট 24 ঘন্টা আগে পর্যন্ত এই সারা পৃথিবী মিলে, বিশেষ করে ইউএসএ আর ইসরায়েল, চায়নাকে দিয়ে, বিভিন্ন দেশকে দিয়ে, ইরানকে বলো সংযত হইতে। ইরান এখন এমন চাল চেলে দিছে যে এখন সারা পৃথিবী ইসরায়েলকে বলবে সংযত হও, আমরা ভাই তোমার সাথে এই যুদ্ধে নাই, কারণ এই যুদ্ধ শুরু হলে আমরা কিচ্ছু কন্ট্রোল করতে পারবো না। তো ইনশাল্লাহ আমরা মনে করি না যে এটা লং গেমে যাবে, এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার ফোকাস আবারও প্যালেস্টাইন ইস্যুর দিকে আগাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।